এই ঘটনাটা 2015 সালের। আমার মোবাইলে সন্ধ্যার দিকে একটা কল আসে হাসপাতাল থেকে। একটা মুর্দা সেই মুর্দার গ্রামে পৌঁছে দিতে হবে। গ্রামটা দূরে, 20,000 টাকা দেয়া হবে যদি গ্রামে মুর্দা পৌঁছে দিতে পারি। লাশের সাথে কেউ থাকবে না, লাশটা আমাকে অ্যাম্বুলেন্সে একাই বহন করতে হবে। তবে লাশের একটা ছেলে ছিল, সেই ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসবে। আমি রাজি হয়ে গেলাম। কাগজপত্রের সমস্ত ফর্মালিটি শেষ হলে প্রায় 8টার দিকে লাশ অ্যাম্বুলেন্সে ওঠানো হয়। সচরাচর আমার সাথে অ্যাম্বুলেন্সে একজন হেল্পার থাকতো রোগীকে জরুরি সেবা দেওয়ার জন্য। তবে যেহেতু এটা একটা লাশ, তাই লাশের আর জরুরি সেবার কি প্রয়োজন আছে? তাই অ্যাম্বুলেন্সে আমি আর শুধু লাশ থাকবে। ছেলেটা যেহেতু বাইকে করে হাসপাতালে এসেছিল, তাই বাড়ি যাওয়ার সময় বাইকে করে যাবে, নয়তো আবার বাইক নিতে কে আসবে, নয়তো সে আমার সাথেই ড্রাইভিং সিটের পাশে সিটে বসে যেতে পারত। যাই হোক, সেটা আর হলো না। সেই লাশের গ্রামটা ছিল পাহাড়ি এলাকা। তবে কখনো কোনো লাশ নিয়ে যাওয়ার জন্য আমাকে এত টাকার অফার দেওয়া হয়নি। আর লাশ নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া আমার জন্য কোনো নতুন কাজ ছিল না। এটা আমার নিত্য জীবনের কাজের অংশ, তাই ওই লাশ নিয়ে যাওয়া আমার জন্য কোনো নতুন কিছু ছিল না। লাশ নিয়ে আমি রওনা দিয়ে দিলাম। পিছনে পিছনে সেই লাশের ছেলে আসছিল। প্রায় 2 ঘন্টা পথ চলার পর আমি হাইওয়ের ওপর উঠে যাই। সবকিছু স্বাভাবিক চলছিল। সময়টা প্রচন্ড গরমও ছিল না, আবার শীতের সময়ও নয়। আবহাওয়া একদম স্বাভাবিক ছিল। যখন 2 ঘন্টা পার হয়ে গেল, তখন আমি অনুভব করলাম হঠাৎ আমার অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। 2 পাশে জানালা খোলা ছিল, আর এই অ্যাম্বুলেন্সটা ছিল নতুন। 4-5 মাস হয়েছে মাত্র। তবে অ্যাম্বুলেন্সটা অনেকবারই পাহাড়ি রাস্তায় চলেছে, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি। তাছাড়া 2 মাস আগে অ্যাম্বুলেন্সের সার্ভিসিং করানো হয়েছিল। আমার প্রায় মনে হচ্ছিল তাপমাত্রা ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। মনে হচ্ছিল যেন ইঞ্জিন গরম হতে হতে আগুন হয়ে গেছে। কিন্তু একটা নতুন অ্যাম্বুলেন্সে এমন হওয়ার তো কোনো কথা না। তার উপর আবার 2 মাস আগে সার্ভিসিং করানো, কিন্তু মনে হচ্ছিল ইঞ্জিন গরম হয়ে গেছে। আমি মিটারের দিকে তাকালাম, কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। ভেবে পাচ্ছিলাম না সমস্যাটা কোন জায়গায়। ভাবলাম যে কোনো না কোনো টেকনিক্যাল ইস্যু তো অবশ্যই হয়েছে, হয়তো অ্যাম্বুলেন্সে এত গরম হয়ে ওঠার তো প্রশ্ন ওঠে না। আমি কোনো লিস্ট না নিয়ে অ্যাম্বুলেন্সটা একটা হোটেলের সামনে দাঁড় করালাম। আমি সেখানে অ্যাম্বুলেন্স দাঁড় করানোর পর হোটেলের দিকে হাঁটা ধরলাম। আশপাশে আর কোনো দোকানপাট খোলা ছিল না, সব বন্ধ। শুধু একটা মাত্র হোটেল খোলা ছিল। তবে তারাও সবকিছু গোছগাছ করছিল হোটেল বন্ধ করার জন্য। সেখানে 2টা ছেলে ছিল শুধু, আর কেউই ছিল না। আমি হাঁটার স্পিড বাড়িয়ে তাড়াতাড়ি সেখানে গিয়ে বসলাম, নয়তো এই হোটেলটাও বন্ধ হয়ে যেত। একটা ছেলেকে ডাক দিয়ে বললাম আমার জন্য 1 কাপ চা বানিয়ে দিতে। সে আমাকে 1 কাপ চা বানিয়ে দিল। চা খেতে খেতে আমি ভাবলাম, যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আমার চা খাওয়া শেষ হতে হতে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, আর আমার জন্য ড্রাইভিং করা নিরাপদ হবে। আমি আমার চাটা শেষ করলাম। হোটেলটা তারপর বন্ধ করে দেওয়া হলো। আমি হোটেলের পেছন দিকে একটু গিয়ে হালকা হয়ে নিলাম। তারপর অ্যাম্বুলেন্সে ফিরে এলাম। এবার অ্যাম্বুলেন্সে ওঠার পর দেখলাম অ্যাম্বুলেন্স ঠান্ডা। তখন ভাবলাম যে তাহলে সমস্যাটা ইঞ্জিনের মধ্যেই হয়েছে। এজন্য অ্যাম্বুলেন্স গরম হয়ে গিয়েছিল ইঞ্জিনের তাপে। আমি এবার ছোট্ট ক্যাবিনেট দিয়ে লাশের ওইখানটায় তাকালাম, এটা দেখার জন্য যে লাশটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু সেখানে চোখ যেতেই দেখলাম অ্যাম্বুলেন্সের পেছনে ধোঁয়া দিয়ে ভরে গেছে। মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে, ঠিকমতো লাশটা দেখা যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশা শুধু একটা পেশা নয়, বরং বিশাল এক দায়িত্ব। লাশ হোক কিংবা রোগী, তার সুষ্ঠুভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত কাঁধে এক বিশাল দায়িত্বের ভার থাকে। আর শুধু পৌঁছে দেয়াই নয়, বরং সঠিকভাবে পৌঁছে দিতে হয়। ক্যাবিনেট দিয়ে লাশটা ঠিকমতো দেখা যাচ্ছিল না বলে আমি গাড়ি থেকে নামলাম আর পেছন দিকে চলে গেলাম। অ্যাম্বুলেন্সের দরজা খুললাম, সাথে সাথে ধোঁয়াগুলো কিছু সময়ের মধ্যে বের হয়ে গেল। কিন্তু ধোঁয়া চলে যাওয়ার পর আমি যে দৃশ্য দেখি, তা দেখে রীতিমতো আমার পিলি চমকে ওঠে। সেই লাশটা ছিল একটা মহিলার। আমি যখন লাশ অ্যাম্বুলেন্সে রেখেছিলাম, তখন লাশটা অ্যাম্বুলেন্সের মাঝে একটা স্ট্রেচারের ওপর সাদা চাদর দিয়ে ঢাকা ছিল, শোয়া অবস্থায় ছিল। আর এখন আমি দেখলাম আমার চোখের সামনে সেই লাশটা বসে আছে স্ট্রেচারের ওপরে, আর তার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ সাদা কাপড়ে ঢাকা ছিল বসা অবস্থাতেই। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম, কারণ আমার অ্যাম্বুলেন্সের পেশায় তখন 2 বছর হয়েছিল। আগে পরে কিছু হালকা পাতলা ডাক বা আওয়াজ শুনতে পেলেও এরকম অবস্থা কোনো দিনও দেখিনি। আমার চোখের সামনেই ওই মহিলাটা কাফনের কাপড় নিজের ওপর থেকে সরানোর চেষ্টা করলো। আমার মনে হচ্ছিল যেন সে আমাকেই দেখছে কাপড়ের আড়াল থেকে। সে বলতে শুরু করলো, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার গায়ে এই কাফনের কাপড় কেন? আমি তো জীবিত একজন মানুষ, আমাকে এখান থেকে যেতে দাও। এবার আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কারণ পরিবেশ দেখে মনে হচ্ছিল এটা খারাপ কিছু, আর কথা ও কার্যকলাপ দেখে মনে হচ্ছিল জীবিত মানুষ। এখন কোনটা বিশ্বাস করবো বুঝতে পারছিলাম না। এমন সময় মহিলা তার মুখ থেকে চাদর টুকরো সরালো। আমি তার চেহারাটা দেখলাম। চেহারা দেখে মনে হলো জীবিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ। আমি যেমন একটা সুস্থ জীবিত মানুষ, সেও ঠিক এরকমই ছিল। তার চোখে মুখে দ্বিধাদ্বন্দ্বের ভাব ছিল। সেও পেরেশানিতে পড়ে গেল। সে বলল,
হাসপাতালে তো আমার চিকিৎসা চলছিল। আমার চিকিৎসা কি শেষ হয়ে গেছে? এগুলো কি হচ্ছে আমার সাথে? এবার আমি একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আসলে আপা, আমাকে তো বলা হয়েছিল আপনার লাশ, অর্থাৎ আপনাকে আপনার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। সেখানে আপনার আত্মীয় স্বজন ও বাড়ির লোকেরা আপনার কাফন দাফন করার জন্য অপেক্ষা করছিল। এই কথা শুনে সে চুপ হয়ে গেল। মনে হচ্ছিল যেন সে কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। ঢুকিলে বলল, আপনার কাছে পানি আছে? আমি একটু পানি খাবো। আমি ভাবলাম হয়তো কোনো ভুল হয়েছে। মহিলাটা আসলে জীবিত আর সবাই ভেবেছে যে সে মারা গেছে। যাই হোক, আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটের দিকে ছুটে গেলাম পানির বোতল আনতে। এনি অ্যাম্বুলেন্সের পেছনে দেখলাম সে এখনো বসে আছে। আমি তাড়াতাড়ি একটু এগিয়ে তাকে বোতলটা দিলাম। সে ওইভাবেই বসেছিল, এক নিঃশ্বাসে অর্ধেক বোতল পানি খেয়ে ফেললো আর বোতলটা নিচে রেখে দিল। আমি তাকে অভয় দিয়ে বললাম, চিন্তা করবেন না, আপনার ছেলে বাইকে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে আসছে। এই কথা শুনে মহিলার কোনো প্রতিক্রিয়া ছিল না। আমি বললাম, এখনই তাকে কল দিয়ে আপনার কথা বলছি। তারপর আমি মহিলার ছেলেকে কল দিলাম। ছেলেটা আমার চাইতে দেরি করে রওনা দিয়েছিল, তাই এখন পর্যন্ত সে পৌঁছায়নি। অ্যাম্বুলেন্সের কাছাকাছি আমি কল দিলে সে কতক্ষণ পরে কল রিসিভ করলো। তারপর আমি তাকে সম্পূর্ণ বিষয়টি বিস্তারিতভাবে ভালো করে বললাম যে তার মা জীবিত আছে, এখনো মারা যায়নি। তাকে আমি পানি খাইয়েছি, সেখানে বসে আছে, আর তাকে তাড়াতাড়ি আসতে বললাম। ছেলেটা আমার কথা শুনে খুব অবাক হয়ে গেল। বলল, আপনি যা বলছেন তা কোনো মতেই সম্ভব হতে পারে না। নিঃসন্দেহে আমার মা মারা গিয়েছেন, আপনি হয়তো কিছু ভুল দেখেছেন। আমি তাকে বললাম, আমি কিছুই ভুল দেখিনি। মোবাইলে তার আর আমার সাথে মোটামুটি ছোটখাটো একটা তর্ক হয়ে গেল। অবশেষে ছেলেটি বলল, আমি তাড়াতাড়ি আসছি, আপনি সেখানেই থাকুন। তারপর আমি ছেলেটার অপেক্ষা করতে থাকলাম। মহিলাকে বলেছিলাম, আপনি বিশ্রাম করুন, আপনার ছেলেকে জানিয়ে দিয়েছি আপনার কথা, সে শীঘ্রই আপনাকে নিতে আসবে। কলে কথা হওয়ার পর মহিলার দিকে তাকিয়ে দেখলাম সে সেই চাদর আবারও পা থেকে মাথা পর্যন্ত ঢেকে স্ট্রেচারের ওপর শুয়ে আছে। অল্প কিছুক্ষণের মধ্যে সেই ছেলে চলে এলো। তারপর বলল, কোথায় আমার মা? আমি তাকে অ্যাম্বুলেন্সের দরজা খুলে দেখালাম। সে তখনও একইভাবে স্ট্রেচারের ওপর শুয়েছিল। আমি তাকে জোরে ডাক দিলাম, আপা উঠে পড়ুন, আপনার ছেলে এসেছে। আপা, আপা উঠুন। কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছিলাম না। আমি ছেলেটার দিকে তাকালাম। ছেলেটা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছিল। আমি তাকে শান্ত কণ্ঠে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি উপরে উঠে দেখি। তারপর আমি অ্যাম্বুলেন্সের উপরে উঠে স্ট্রেকচারের কাছে গেলাম। গিয়ে কাছ থেকে মহিলাকে ডাক দিলাম, তাও সে উঠছিল না। তার ছেলে নিচে দাঁড়িয়েছিল ঠিক অ্যাম্বুলেন্সের গা ঘেঁষে সামনে। আমি তার চেহারার ওপর থেকে একটু কাপড়টা সরালাম। তারপর কাপড় সরিয়ে যে দৃশ্য দেখি তা দেখে রীতিমতো আমার মুখ থেকে চিৎকার বের হয়ে যায়। কারণ আমি দেখলাম মহিলাটার মুখ থবড়ানো। মনে হচ্ছিল যে কোনো ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মুখ থেতলে গেছে। মুখের সামান্যতম জায়গা ফাঁকা নেই। কোথায় চোখ আর কোথায় নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। আমি হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। এরপর ছেলেটা আমার দেখে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কি নেশা করে গাড়ি চালাতে এসেছেন? এরকম উল্টাপাল্টা বলছেন কেন? একজন মৃত মানুষ কিভাবে জীবিত হতে পারে আমাকে বলুন। আপনার মনে হয় মাথায় সমস্যা আছে। আমি তাকে বললাম, আমি নেশা করিনি আর মিথ্যা বলছি না। উনি একটু আগেও আমার সাথে কথা বলেছেন, আমার কাছে পানি চেয়েছেন। আমি তাকে 2 লিটারের একটা পানির বোতল দিলে সে অর্ধেকটাকে খেয়ে ফেলে। এতটুকু শুনে ছেলেটা বলে, তো আপনি আমার মাকে পানি খাওয়াইছেন? আমি বললাম, হ্যাঁ। আমি ওনাকে পানি খাওয়ানোর পর সে নিজেই পানির বোতলটা স্ট্রাকচারের সামনে রেখে দিয়েছে। ছেলেটা আমাকে পানির বোতলের সামনে ইশারা করে বলল, যদি আমার মা অর্ধেক পানি খেয়ে ফেলে তাহলে এই বোতল ভরা কিভাবে? আমি বোতলের দিকে তাকালাম, দেখলাম আসলে এই বোতলটা পুরোপুরি ভরা। আমার নিজের চোখ বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আমার চোখের সামনে মহিলাটা পানি খেয়ে আবার নিজে বোতলের মুখ লাগিয়ে স্ট্রেচারের পাশে রেখে দিয়েছিল। কিন্তু এখন দেখছি বোতল সম্পূর্ণ পানিতে ভরা। আমার কিছুই মাথায় আসছিল না। ভয়ে আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি যা দেখেছি তা মিথ্যা ছিল না, আর সত্য প্রমাণ করার জন্য আমার কাছে কোনো প্রমাণও নেই। ছেলেটি আমাকে বলল, আমার মা আত্মহত্যা করার চেষ্টা করেছিল, নিজে এক ট্রাকের সামনে লাফ দেয় আর দুর্ভাগ্যক্রমে তার মুখের ওপর দিয়ে ট্রাক চাপা দিয়ে যায়। তার মাথা ও চেহারা থেতলে গেছে, বেঁচে থাকার কোনো সুযোগই নেই। ডাক্তাররা হাসপাতালে নেওয়ার পর আইসিইউতে থাকার 10 মিনিট পরেই তাকে মৃত ঘোষণা করে, আর আমাদেরকে জানায় যে তার অ্যাক্সিডেন্টের পরে কিছুক্ষণ পালস থাকলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তার কাছ থেকে তার মায়ের এরকম আত্মহত্যা করার চেষ্টার ঘটনা শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। আমার যেন পা অবশ্যই এখনই পড়ে যাব এমন অবস্থা। আমি ছেলেটাকে বললাম, আমাকে মাফ করো, আমি লাশ পৌঁছে দিতে পারবো না। ছেলেটা চিন্তিত হয়ে পড়ল, বলল, আপনাকে 20,000 নয় আরো বেশি দেব, কিন্তু আপনি লাশ পৌঁছে দিন। তার তো দাফন কাফনের প্রয়োজন আছে, আর আমি শক্ত আমার মাকে হারিয়েছি। আপনার সাথে বাহাস করার মতো মন মানসিকতা আমার এখন নেই। ছেলেটার কথা শুনে আমি কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম, কারণ ছেলেটার মুখের দিকে তাকাতেই মনে হলো যে সে প্রচন্ড কান্নাকাটি করেছে, আর এখন তার চোখের পানিটুকু শুকিয়ে গেছে। এক প্রকার বাধ্য হয়ে আমি যেতে রাজি হলাম।
তবে নিজের জানের ওপরও কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। তাই ছেলেটাকে বললাম, আমি তোমার অবস্থা বুঝতে পারছি, তবে বাবা, আমি তোমার মায়ের লাশ একা কোনো মতে নিয়ে যেতে পারবো না, তোমাকে আমার সাথে যেতে হবে। ছেলেটা রাজি হয়ে গেল। তারপর আমরা ওর মায়ের লাশ এক সাইডে রেখে খুব কষ্টে বাইক অ্যাম্বুলেন্সে ওঠানোর চেষ্টা করলাম। তারপর কোনো রকম অ্যাম্বুলেন্সের আরেক পাশে বাইক রেখে দরজা বন্ধ করে দিলাম। ছেলেটার আমি সামনের সিটে চলে গেলাম। আমি ড্রাইভিং সিটে আর ছেলেটা আমার পাশের সিটে বসে পড়লো। তারপর আল্লাহর নাম নিয়ে গাড়ি চালাতে শুরু করি, কিন্তু বারবার পেছন দিকে তাকাচ্ছিলাম। আমার মনে হচ্ছিল না জানি আবার কখন হঠাৎ সেই লাশ উঠে বসে কথা বলতে শুরু করে, অথবা এমন কোনো কাণ্ড করে যা দেখে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। কারণ প্রথম তো আমি জানতাম সে একটা লাশ, তারপরে দেখেছি সে এমন আচরণ করলো যেন জীবিত মানুষ। আর এখন তার সম্পূর্ণ সত্য জানার পর আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সহ্য করার মতো অবস্থায় নেই। তাকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত বারবার পেছনে তাকাচ্ছিলাম। ছেলেটা হয়তো বুঝতে পারছিল যে আমি খুব ভয় পেয়েছি, তাই আমাকে অভয় দিয়ে বলছিল যে আপনি গাড়ি চালান, কিচ্ছু হবে না। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে তাদের বাড়িতে পৌঁছে গেলাম। লাশ নামিয়ে আমি সেখানে আর 2 মুহূর্ত দাঁড়াতে চাইলাম না। ছেলেটা আমার অবস্থা দেখে তাড়াতাড়ি পারিশ্রমিক বুঝিয়ে দিল। আমি ততক্ষণে সেই জায়গা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে চলে এলাম। তারপর সেদিন থেকে আর কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভিং এর পেশায় ফিরে যাওয়ার কথা কল্পনাতে আনিনি, আর ট্রাক ড্রাইভিং এর পেশায় চলে যাই। ইমরান ভাইয়া, এই ছিল আমার ভাইয়ের সাথে ঘটা এক লোমহর্ষক অ্যাম্বুলেন্সের ঘটনা। আশা করি আমার ইমেলটা সিলেক্ট হবে। ভালো থাকবেন, আর এভাবে আমাদের জন্য নতুন নতুন ঘটনা উপহার স্বরূপ নিয়ে আসবেন। এই ঘটনাটা ওনার নিজের না, ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আজও সে এই ঘটনার কথা ভুলতে পারে না। বড় ভাই তখন ক্লাস 10-এ পড়তো। তো এক রাতে হয় কি, তুচ্ছ একটা বিষয় নিয়ে বাসার সবার সাথে তার ঝগড়া লাগে। রাগ করে সেই ভাইয়া স্টাডি রুমে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। ওনাদের যে স্টাডি রুমটা ছিল, সেই রুমগুলো আবার বিশেষ করে স্টাডি রুম ওই বিল্ডিংয়ে যেগুলো ছিল, রুমগুলো কিন্তু অন্য রুমগুলো থেকে একটু আলাদা। দরজা দুটো ছিল ভারী থাই গ্লাসের, আর বাসাটা পুরনো হওয়ায় দরজা খুলতে বা বন্ধ করতে হলে বেশ জোরে জোরে টান দিতে হতো। অনেক সময় দেখা যায় যে থাই গ্লাস যদি পুরনো হয়ে যায়, নিচের যে চাকাগুলো এগুলো কিন্তু ক্ষয়ে যায়, দুর্বল হয়ে যায় বা ভেঙে যায়। তখন থাই গ্লাস লাগাতে গেলে কিন্তু বেশ কষ্ট করে লাগাতে হয়, আবার খুলতে গেলেও কষ্ট করে খুলতে হয়, আবার ক্যাচ 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 শব্দও হয়। যাদের বাসায় এরকম সমস্যা আছে তারা এটা বুঝতে পারবেন ভালো করেই। তো সে কি করেছে, ওই স্টাডি রুমে গিয়ে থাই গ্লাসটা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে অবশ্য বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। তো ভাইয়ার কিছুক্ষণ পরে হালকা তন্দ্রাচ্ছন্ন একটা ভাব চলে আসে আর কি, উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। ওনার যখন সেই তন্দ্রা ভাবটা এসেছে, ঠিক তখনই হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান। এই থাই গ্লাস খোলার শব্দ ধীরে ধীরে খুলছে, কিন্তু স্পষ্ট মনে হচ্ছে ধীরে ধীরে ক্যাচ 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 শব্দটা হচ্ছে, খুব ধীরে ধীরে আর কি। একবারে হ্যাচকা টান দিলে যেরকম একটা শব্দ হয় ওরকম না। কেউ যেন দরজাটা বাইরে থেকে এক টানে তবে ধীরে ধীরে খুলছে। উনি তো ভয়ে শরীরটা নাড়তে পারছিলেন না, কারণ ওই দরজাটা ওভাবে আসলে খোলে না। উনি চোখ খুলে দেখারও সাহস পাচ্ছিলেন না। আর মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ খুবই একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড পর শব্দটা থেমে গেল। অনেক কষ্টে সাহস জোগাড় করে উনি চোখটা খুললেন। উনি দেখলেন এই থাই গ্লাসের দরজাটা প্রায় 1 হাত পরিমাণ ফাঁকা হয়ে আছে, কিন্তু রুমে কেউ নেই। সব কিছু অস্বাভাবিক রকমের শান্ত। উনি আবার চোখ বন্ধ করে দেয়ালের দিকে ফিরে শুয়ে পড়লেন। ঠিক তখনই হঠাৎ করে কেউ যেন জোরে তার পাশের কোলবালিশটা তুলে নিয়ে তাকে আঘাত করলো। এবার আর 1 সেকেন্ডও দেরি করেননি ভাইয়া, এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে এই সুপ্তিয়াপুর রুমে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওই সময় অবশ্য বাড়ির অন্য কাউকে উনি বলেননি। পরদিন সকালবেলা পুরো ঘটনাটা বাসার সবাই জানতে পারেন যে এই ঘটনা ঘটেছে। সব শুনে এই সুপ্তিয়াপুর আব্বু উনি একটা কথাই বলেছিলেন যে ওই রুমে দিনে হোক রাতে হোক একা একা কেউ যেও না, যেতে হলে 2 জনে যাবে, একা একা ওখানে বসে পড়ার দরকার নাই। শুধু যে এই সুপ্তিয়াপুর ভাইয়া এরকম কোনো একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিষয়টা এরকম না, পুরো বিল্ডিংয়ের অনেকেই অদ্ভুত কিছু প্রায় অনুভব করত। ওই বিল্ডিংয়ে যারা থাকতেন সবাই কিন্তু বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি যেই হাই কমিশন ছিল সেখানেই সবাই চাকরি করতেন।
ওনারা মাঝরাতে কখনো কখনো ওয়াশরুমের বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেতেন। কখনো আবার উপরের তলায় এরকম কান্নার আওয়াজ শোনা যেত। বিল্ডিংয়ে সবাই জানতো জায়গাটার অতীতের সাথে কিছু একটা জড়িয়ে আছে, কিন্তু কেউ এই বিষয়ে কথা বলতে চাইতো না, কেননা দেশের ভাবমূর্তির সাথে বিষয়টা জড়িত ছিল। কিন্তু এদিকে এই সুপ্তি আপু আর ওনার ভাই দুজনেই তো ছোট ছিলেন, ওনারা ভয় পেতে পারেন, এই জন্য কিন্তু ওনার আব্বু তেমন ডিটেলসে কিছু বলেননি। কিন্তু বড় হওয়ার পরে গল্পে গল্পে এই বিষয়গুলো কিন্তু ওনার আব্বু ওনাদেরকে বলেছেন। ওনার আব্বু বলেছেন যে অফিসের জানালা দিয়ে দুপুর 12টার দিকে ওনাদের যেই রুমটা, মানে অফিস রুমটা, ওই পাশ দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করে, এ পাশ থেকে ও পাশ যায়, ও পাশ থেকে এ পাশ আসে। কিন্তু ওই সময়ে ওখানে এই টাইপের লোক আসার কথা না। শুরুতেই বলেছি প্রিয় লিসেনার্স, ওই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড, বাইরের লোকদের আসার ওখানে কোনো সুযোগ নেই, খুবই সিকিউরড একটা জায়গা। ওখানে তাহলে এই জিনিসটা কি আসে? মূলত ওই জায়গার কাছাকাছি সেই ঘেরা জায়গাটা যেখানে পূর্বে চিতা খোলা ছিল, অর্থাৎ মানুষকে নির্দিষ্ট যে জায়গাটাতে পোড়ানো হতো। এবার আসি অন্য আরেকটি ঘটনায়। এই ঘটনাটা এই সুপ্তি আপু শুনেছেন ওনার আব্বুর কাছ থেকে। এই ঘটনাটা ঘটেছিল ঠিক একই বিল্ডিংয়ে 2006 কি 7 সালের দিকে। ঘটনাটা কিন্তু খুবই স্পর্শকাতর, অন্তত আমাদের বাংলাদেশের জন্য আর কি, কারণ এটা আমাদের দেশের সম্মানের সাথে জড়িত থাকার কারণে আমি কিন্তু অনেক কিছু প্রকাশ করছি না। তো এই বিল্ডিংয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো ওই সময় ওখানে একজন লোক ছিলেন যিনি ছিলেন ড্রাইভার বলতে উনি ওই অ্যাম্বাসিতে যারা চাকরি করতেন তো তাদের ড্রাইভার ছিলেন আর কি। তিনিও বাংলাদেশি, তবে ওনাদের যেই বিল্ডিংটা আর অফিসারদের যে বিল্ডিংটা, এই দুই বিল্ডিংয়ের সিঁড়ি ছিল দুই রকমের, মানে দুই রকমের বলতে একই সিঁড়ি না, দুটো সিঁড়ি আর কি। তো ওই ফ্ল্যাটে, মানে ওই ড্রাইভার সাহেবের ফ্ল্যাটে 4 জন ব্যক্তি থাকতেন, বাবা মা, তাদের ছেলে আর একটা ছোট মেয়ে। এই মেয়েটা ছিল বাবার আগের সন্তান, মানে আগের ঘরের সন্তান আর কি। অর্থাৎ উনি যেই মহিলাকে বিয়ে করেছেন এই মেয়েটা আসলে তার সৎ মেয়ে হয়ে গেছে। মেয়েটির বয়স ঠিক কত ছিল কেউ নিশ্চিত করে ভাবে বলতে পারে না, তবে আশেপাশে যারা আছেন মানুষদের ধারণা হচ্ছে 10-11 বছরের কাছাকাছি হবে। অনেকেই জানতো যে মেয়েটা সৎ মায়ের কাছ থেকে ভালো ব্যবহার পেত না। অধিকাংশ সময় তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো, গালিগালাজ করা, এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। আর ছোটোখাটো বিষয়ই মেয়েটা নির্যাতনের শিকার হতো। এমনই একটা দিন, সেদিন মেয়েটিকে ওয়াশরুমে কাপড় ধোয়ানোর জন্য পাঠানো হয়। তার পেটে খুব ক্ষুধা ছিল, কাজ করতে করতে সে ক্ষুধায় কান্না করছিল। বাচ্চা মেয়ের সেই কান্না, এই কান্নাটা আসলে ওই পাষাণী সৎ মায়ের হৃদয়কে গলাতে পারেনি। বাচ্চার এই কান্নার শব্দে সে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। সে বিরক্ত হয়ে মেয়েটির মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে। আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে মেয়েটি সেখানেই পড়ে মারা যায়। ঘটনাটা যেহেতু বাংলাদেশের বাইরে, দেশের সম্মানের সাথে জড়িত, যে বাংলাদেশি হাই কমিশনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আর এই বিষয়ে কিন্তু কড়াকড়ি আইন রয়েছে, বিশেষ করে যারা ফরেন সার্ভিসে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো অবগত আছেন। যাই হোক, ওই পুরো পরিবারকে বাংলাদেশে ব্যাক করানো হয়। এরপর ওই পরিবারের সাথে কি হয়েছে না হয়েছে, কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে সুপ্তি আপু বলতে পারেননি। তবে মেয়েটির এই নির্মম মৃত্যুর পর ওই বিল্ডিংয়ে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়ে যায়। তবে শুরুর দিকে এই বিষয়গুলো অতটা কেউ আমলে নেয়নি, আস্তে আস্তে বিষয়গুলো প্রকট হতে শুরু করে। ওই বিল্ডিংয়ের ওই যে ওয়াশরুমটা, যেই ওয়াশরুমটাতে ওই বাচ্চাটা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ওই ওয়াশরুম থেকে অনেকেই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেত। সে বলতো, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, এভাবে বলতো, কাপা কাপা গলায় বলতো, আবার কান্না শুরু হয়ে যেত।
এরকম অনেকেই কিন্তু শুনেছে। শুরুর দিকে একজন দুজন এটার মুখোমুখি হয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। সেই কথা, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না প্রিয় লিসেনার্স? যে এমন একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস করতো না, যেন বললেই আরো কিছু ঘটবে। আর তাছাড়া বাইরের দেশের ব্যাপার তো, অনেক কিছু তো রয়ে সয়ে মেনে নিতে হয়। তো তবে শেষ পর্যন্ত বিল্ডিংয়ের লোকজন সিদ্ধান্ত নেয় একজন ভালো হুজুরকে ডেকে মেয়েটির জন্য দোয়া মাহফিল করানো হয়, একবার না কয়েকবার। তবে এরপর থেকে সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করে, পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই কখনোই, তবে আগের মতো এতটা তীব্র ছিল না। 2016 সালে ওনারা বাংলাদেশে চলে আসেন সপরিবারে। ওনার বাবার বাংলাদেশে চলে আসার জন্য অর্ডার হয়ে যায়। এখন সেই বিল্ডিংয়ে কিছু হয় কি না, বা এখন সেখানকার কি অবস্থা, এখন কোনো খোঁজখবর জানেন না বলে জানিয়েছেন সুপ্তি আপু। ওনার সাথে আমার কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আসলে যেহেতু একটা স্পর্শকাতর ঘটনাটা আপনারা কিভাবে ভৌতিকতার মানদণ্ডে কতটুকু বিবেচনা করবেন সেই হিসাবটা তো একরকমের, তবে যেই জায়গায় ঘটেছে জায়গাটার যেই নিরাপত্তা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো তো আবার এক ধরনের। এই জন্য আমি যখন আপুর সাথে কথা বললাম, ওনার হাজব্যান্ডের সাথেও কথা বললাম, আরও কিছু তথ্য আমি জানলাম। পরে আপুকে বলেছিলাম যে আপনি আবার নতুন করে আরও কিছু ঘটনা, এই সম্পর্কিত আরও কিছু ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আমাদেরকে ইমেল করবেন। তো উনিও বলেছেন যে সেই ঘটনাগুলো আবার উনি ইমেল করবেন। প্রিয় লিসেনার্স, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে। একটা অল্প বয়স্ক মেয়ে, যার আসলে ওই বয়সে তার চাহিদাটা কি ছিল? সে তার মা বাবার কোলে থাকবে, মা বাবার ভালোবাসা পাবে, তাই তো? আগে সে পেয়েছে। সে তার সৎ মায়ের ভয়ঙ্কর আক্রোশের শিকার হয়ে সে দিনানিপাত করছিল। একটা ক্ষুধায় আক্রান্ত, পেটে ক্ষুধা রয়েছে এমন একটা বাচ্চা মেয়েকে দিয়ে কাপড় কাচানো হচ্ছিল, আর সে যখন কান্না করছিল, এই কান্নাটাই তার কাল হয়ে যায়। এটাই ছিল তার জীবনের শেষ কান্না। সে এই পৃথিবীতে আর নেই, কিন্তু তার কান্না কিন্তু দীর্ঘশ্বাস হয়ে, অভিশাপ হয়ে বারবার ফেরত আসছে। সে বারবার জানিয়ে দিচ্ছে যে তার সাথে কি হয়েছে। সে পৃথিবীতে নেই, বারজাখের জীবনে চলে গেছে, সে আর আসতে পারবে না, কিন্তু তার হয়ে অশরীররা কিন্তু জানান দিয়ে যাচ্ছে তার সাথে কি পরিণতি হয়েছিল। জানি না ওই ফ্যামিলির লোকজন যারা এখন জীবিত আছেন তারা আপনাদের হরওয়ার্ল্ড শুনছেন কিনা আমি জানি না, তবে এতটুকুই বলবো, যদি শুনে থাকেন তাহলে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে, আর বাচ্চাটার কবরের কাছে গিয়ে হলেও ক্ষমা চেয়ে নিতে হবে। না হলে এই যে বাচ্চাটার অভিশাপ, তার যে কান্না, এটা শত সহস্র গুণ বেড়ে গিয়ে ভয়ানক তীর হয়ে তাদের বুকেই ফেরত আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সিলেটের জৈন্তাপুরে থাকি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার বাবার সাথেই ঘটা। আমার বাবা যখন ক্লাস 7-এ পড়তেন তখন তার সাথেই ঘটনাটি ঘটে। তখন আনুমানিক 1988 সাল। আগেই বলে রাখা ভালো, আমার বাবার বাড়ি থেকে তার স্কুল 5 কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত বাসে করে আমার বাবা স্কুলে যাওয়া আসা করতেন। যেই দিনের ঘটনা, ওই দিন আমার বাবা স্কুল শেষ করে ওই জায়গার এক বড় ভাইয়ের ডেকোরেশনের দোকানে মুভি দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গিয়েছে বাবা টের পাননি। তখন তিনি তার স্কুল ব্যাগটি কাঁধে করে বাস স্টেশনের দিকে রওনা দেন। ওই বড় ভাইয়ের দোকানের বেশ কাছেই ছিল বাস স্টেশন। বাবা বাস স্টেশনে এসে দেখতে পান স্টেশন পুরো খালি এবং সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে। বাবা খুঁজতে লাগলেন যে এলাকার কেউ আছে কিনা। তখন তিনি অনেক খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে ভাবলেন আজকে একাই হেঁটে যেতে হবে। বলে রাখা ভালো, আমার বাবা অনেক সাহসী একজন মানুষ। তখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিছু দূর যাওয়ার পর কেউ একজন আমার বাবার নাম ধরে ডাকে, এই শফিক, বাড়ি যাবি? আমার বাবা দেখে
অন্ধকার থেকে একটা অবয়ব বেরিয়ে এসেছে। বাবা দেখে প্রথমে চিনতে না পারলেও পরে তার মুখ চাঁদের আলোয় কিছুটা দেখা যায় এবং ওই ব্যক্তিটি আমাদের পাশের গ্রামে থাকে। আমার বাবার কাছে এসে বলে যে হাটে অনেক দেরি হয়ে গেছে, দাঁড়াইছিলাম হাকিম ব্যাপারের জন্য, কিন্তু তিনি আমার না নিয়ে চলে গেছে। তোকে দেখে চিনতে পেরে দাঁড়ায় পড়লাম, ভাবলাম রাস্তায় তো অনেক কিছু হইতে পারে, তাই সাথে একজন থাকলে ভালো। প্রথমে বাবা একটু অবাক হলেও পরে ওই লোকটিকে বলে চলেন একসাথে যাই। পরে বাবা থেকে জানতে পারি ওই লোকটির নাম ছিল রহিম মিয়া। রহিম মিয়া আগে এবং বাবা পেছনে হাঁটতে শুরু করলেন। আমার বাবা যতই রহিম মিয়ার পাশে আসার চেষ্টা করছিলেন ততই মনে হচ্ছিল রহিম মিয়া দূরে চলে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর তারা একটি 2 রাস্তার মুখের কাছাকাছি চলে আসেন। হাতের বাঁ দিকের রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে হয়, আর হাতের ডান দিকের রাস্তাটি হলো একটি বিলের রাস্তা। তো লোকটি কিছু না বলেই ডান দিকের রাস্তায় ঢুকে পড়েন। বাবা কিছু না বুঝে ডাকতে থাকে, রহিম চাচা কই যান ওইদিকে। অনেক ডাকাডাকির পর যখন উনি দাঁড়ালেন না, তখন বাবা লক্ষ্য করলেন রহিম চাচাকে আর দেখা যাচ্ছে না। তখন আমার বাবার ভেতরে আস্তে আস্তে ভয় কাজ করতে লাগলো। বাবার একটা বাজে অভ্যাস ছিল, আমার বাবা ক্লাস 6 থেকে স্মোক করতেন। তখন তিনি আস্তে করে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন কিছু জেলে নৌকা দিয়ে রাস্তার পাশেই মাছ ধরছে। তখন আমার বাবা একটু সাহস ফিরে পায় এবং আবার হাঁটতে থাকে। ওখান থেকে আধা কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে। বাবা যখন ওই ব্রিজের কাছাকাছি আসেন তখন তিনি যা দেখেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তিনি দেখেন একটা গরু যার ফিগার অন্য গরু থেকে অনেক বেশি বড়, আর তার মাথার শিং ওই ব্রিজের অপরের অংশের সাথে লাগানো। বাবা দেখে অনুমান করতে পেরেছেন যে এটা গরু হতেই পারে না। বাবা বেশ ভয় পান এবং ওখানেই দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর বাবা দেখতে পান ওই জিনিসটা রাস্তা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তখন বাবা আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে লাগলেন। তখন ওই ব্রিজটার কাছে আসতে দেখতে পান বাঁ দিক থেকে প্রাইমারি স্কুলের একজন স্যার, এখানে তার এক ছাত্রের বাসায় থাকতো, সেই স্যার এবং তার ছাত্র ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে এসেছে। বাবাকে দেখে তারা অবাক হয় এবং বাবাকে জিজ্ঞেস করে, কিরে এত রাতে এখানে কি করিস? আমার বাবা তখন বলেন, না কিছু না, ওই হাট থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। তখন স্যার বললেন, রাত 2টা কি একটু দেরি? তখন আমার বাবা রীতিমতো চমকে ওঠেন এবং বলেন, আচ্ছা আমাকে একটু সামনে তৈরি ডাক্তারের দোকানে আগায় দেন। তখনও বাবা তাদের কিছুই বলেননি, কারণ আমার বাবা জানতেন তাদেরকে কিছু বললে তারা ভয় পেতে পারে এবং বাবার সাথে নাও যেতে পারে। বলে রাখা ভালো যে তৈবালি ডাক্তারের দোকান আরেকটি ব্রিজের পাশে, যা ওই জায়গা থেকে আরো আধা কিলোমিটার দূরে। ওই স্যার আর সেই ছাত্র বাবাকে ওই ডাক্তারের দোকানের সামনে দিয়ে চলে যায় এবং বাবা তৈবালি ডাক্তারকে ডাকতে থাকে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। তখন তৈবালি ডাক্তার দরজা খুলে বেরিয়ে এসে বলেন, কি হয়েছে, এত রাতে তুই এখানে কি করিস? বাবা বলল, সব বলবো, আগে বলো খাওয়ার মতো কি আছে ঘরে। তখন ডাক্তার সাহেব বাবাকে পাউরুটি আর কলা দিলেন। তৈবালি ডাক্তার আমাদের এলাকায় অনেক বছর ধরে আছেন, তাই ওনার সাথে বাবার অনেক ভালো সম্পর্ক। যখন খাবার খাওয়া শেষ হলো তখন ওই ডাক্তার বললেন যে ফজরের আর 1-1.5 ঘন্টা আছে, তুই দোকানে ঘুমায় পড়, আমি আধা ঘন্টা পর এসে তোরা ডাইকা দিব। তখন বাবা ওইখানে ঘুমিয়ে গেলেন এবং ডাক্তার সাহেব তার পাশেই তার বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর বাবা শুনতে পান কে যেন বাহির থেকে সজোরে লাথি মারছে এবং কি জানি বলছে। বাবা কিছুটা ঘুমেছিলেন, তাই তিনি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার সেই লাথির শব্দ এবং এইবার আগের থেকেও জোরে। বাবা তখন বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন যে বাইরে ওই ডাক্তার দাঁড়িয়ে আছে। তখন বাবা জিজ্ঞেস করলেন, দরজায় লাথি মারছেন কেন? বললেই তো খুলে দিতাম। তখন ডাক্তার সাহেব বলেন, একবার পিছন ফিরে দেখ। তখন বাবা পেছনে ফিরে দেখেন 2টি দানব আকৃতির মানুষ। তাদের চেহারা মানুষের মতোই ছিল এবং শরীরে অনেক লোম এবং সাদা জুব্বা পরা। বাবা দেখতে পান ওই 2টি দানব আকৃতির প্রাণী বা যাই বলেন না কেন, ওই ডাক্তারের ঘরটি বাবার চোখের সামনে থেকে শূন্যে তুলে পাশের নদীতে ফেলে দেয় এবং বাবা আর ডাক্তার সাহেব খুব ভয় পান এটা দেখে। বাবা ভাবতে থাকেন, আজই মনে হয় তার শেষ দিন।
বাবা মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই পাশের একটি মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে বাবার কানে। বাবা দেখতে পান ওই দুইটি প্রাণী বাতাসে মিলিয়ে গেছে এবং তিনি শুনতে পান শুধু একটি আওয়াজ, বেঁচে গেলি। বাবা কিছুটা সুস্থ অনুভব করেন এবং নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে বাবা কখনো আর রাতে দেরি করেননি। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন bhutkotha@radiofurti.fm। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশারের উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন, আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরো দুই একজন বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয় যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার দুই পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে, সুতরাং ওইরকম ফসলের কোনো গাছ ওরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে, বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়। এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। তো আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত এবং সে খুব এনজয় করতো। এবং আসার সময় যেটা আরমান করতো যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে আইলে নেমে যেত। ওখানে জমির আইল ছিল, আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল, দিঘির ওই পারে হচ্ছে স্কুল, তাদের যে স্কুলের পেছনের অংশ। এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ। তো সে জানতো যে ওই জায়গাটা কাইন্ড অফ ভয়ের, তো এইগুলা সে কেয়ার করতো না। ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো, তার কাছে বেশ ভালো লাগতো, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে, এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত তখন দু একজন বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল, কাজ শেষ করে সে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি দুইজন খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হলো, তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটা কি করে চলে গেছে। তো অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে। চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সে চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোয়েশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা, সব বন্ধুরা তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল। দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তো এত বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ বোঝায় টুজায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসার থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বললো স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো
তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা দুটা দিল। আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে, আরমান বন্ধুদের সাথে বললো কি ব্যাপার তোরা মুড মারতেছিস কেন, এই ব্যাপার। তো বললো আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কেন আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। আইলে নেমে সে হাঁটতেছে, তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন। কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা। এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকাই নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে বইতে পড়ে এক সমস্যা। যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যে আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামে না। সে যদি স্যারের বাসা থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি, সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌরাস্তা ওইটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছালো, বুঝতে পারছে, কারণ যেখানে সে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে, দেখতে পাচ্ছে যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গায় আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ এবং কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে, মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল ছোঁয়াছো পড়ছে, খুবই মজা ছিল। আর ভেতরে নারকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, সেটার ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল, সে মানে হেঁটে আসতেছে, আচ্ছা তার খিদা লেগে গেল, সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন আর এগুলো বাসায় নিয়ে কি করবো। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো, আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে, তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে, তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে, একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলারা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হুল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে, এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা মনে হচ্ছে যে একটা পুরা দূরত্বর মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে। স্কুল ঘর ইটা দেখলে, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে।
তো সে পিঠাটা খেতে খেতে পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটাও ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে দেখে, অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো সবাক হয়ে গেল, কিরে, এই গলা হলো তার ফ্রেন্ড, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিল্লা চিৎকার বলতে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এইখানে পুকুরে মানে পুকুরে দাবাইতাম। তো বলছে, এই শীতের মধ্যে কিসের পুকুরে দাবামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান থেকে শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সারের 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি তো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস? তো আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্বে। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো, কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো বিতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি তো পিঠা খাইছি, এখন তো দেখলি কেমনে? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসো এখানে? বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাভ দিয়ে পানিতে পড়লো, ফস করে পানিতে শব্দ হইলো, বলে পানির থেকে চিৎকার করতেছে, হ্যাঁ মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাভ দে, পানিতে লাভ দে। তার মান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে। মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাভ দেয়, এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ, ওই 2 বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না লাভ দে বেটা, পানিতে লাভ দে। আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল স্নিকার, সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাভ দে, পানিতে লাভ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাভ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে বন্ধুর কণ্ঠ শুনে লাভ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে। এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো, ভালোই সাঁতার কাটতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে গাছের উপরে বন্ধু বসা, তিনি তাকায় দেখতেছে যে তার বন্ধু কিন্তু মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু, কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে 2 জন ছিল মানে 2 জোড়া চোখ জ্বলে উঠলো, এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো। করে আরমান আইসোস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস করে তার 2 পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় 2টা গোলার মতো, মানে এরকম মানে গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো, আর তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং ভস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল, সে বন্ধ করে পানি নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, 2 হাত মানে প্রাণপণ ছুটতেছে, এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে চাঁদের আলো বেশ খানিকটা পড়ছে, এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলো এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে যেরকম থাকে লতার মতো এরকম, ওইরকম কতগুলা
পাইদের উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ হয়ে আসতেছে, সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, মানে পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে যেখানে আলো আছে, আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডুলিটা ছিল তার পাশে একটা কুণ্ডুলি, এরকম অন্ধকার কুণ্ডুলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতি, মানে প্রায় তার সমান হবে। আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুড়ে, মানে দুই পা ছুড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে এসে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে আশেপাশে, কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাতড়ে পাথড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোলে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময় এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে, তাকে ধরে। তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ চাওয়াচাই করে, বলে যে কি ব্যাপার, এখন আর কি করার। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায় এবং তাকে মানে পাশে বসে পাহারা দিয়ে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, থাম থাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে, কে ইট মারে। তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা এবং তার উপরে গ্রিল দেওয়া লোহার। ওই গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে। এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। যাই হোক, ভোরের দিকে যখন ফজরের আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা। তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে, তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওদিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়। কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিন গুলা ছিল আর কি। তো ও আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছো তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানি জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোতে যাইতো তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। সে তখন আর ভয়ে মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে
ভয় আর বেরোতো না, সে তার বাবার কাছে বলতো। তো শেষ পর্যন্ত তার বাবা সহ বা ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, এসে আরমানকে ঝেড়ে রুকাইয়া করেন করে তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলো আসছিল, তো জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল। ছাগলটা চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল সেই রকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোদা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মুরাকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়। আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়। সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়। আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলে এই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। তো যাই হোক, এই ছিল আরমান সরকারের শেয়ার করা ঘটনা। রাইসুল ইসলাম, এবং তিনি ঢাকা শহরের একজন বাসিন্দা। বলতে পারা যায় যে খুব সাধারণভাবে তিনি খুবই ওই এলাকার খুবই নামকরা একজন বাসিন্দা এবং বহুদিন যাবৎ সেখানে বসবাস করছিলেন। তার বাসাটা ছিল 5 তলা এবং নিজের বাবার গড়া বাড়ি আর কি। তো সেই 5 তলা তার বাবা করার পরে তার বাবা 1993 সালে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুবরণ করার পরে তিনি এই বাড়ির মধ্যে অনেকদিন ছিলেন। সেই রাইসুল ইসলামের ছোট ছেলে, যিনি আমাদেরকে ঘটনাটি সিফাতের মাধ্যমে আমাদেরকে পাঠিয়েছে, সেই ছোট ভাইয়ের আমি ছোট ছেলের নাম আমি বলছি না। তো উনি আসলে সত্যি কথা বলতে রাইসুল সাহেব সেই বাসাটা অনেকদিন যাবত, রাইসুল সাহেব তার বাবার একমাত্র এক ছেলে এবং রাইসুল সাহেবের আরো 2 বোন ছিল। তো যাই হোক, ওই বাসাটা ছিল 5 তলা, ছাদের উপরের 5 তলায় থাকতো রাইসুল সাহেব এবং পুরো পরিবার, মানে যে ভাই ঘটনা পাঠিয়েছেন তার পরিবার সম্পূর্ণ 5 তলায় থাকতো পুরো ফ্ল্যাট জুড়ে। এবং ছাদের উপরে তাদের বেশ বড় সড় একটা বাগান ছিল, 5 তলা ছাদের উপর, এবং বাগান করার শখ ছিল। যেহেতু রাইসুল সাহেব নিজে একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন, তার এরকম বাগান করার বেশ শখ ছিল। এই বাড়িটা তিনি পৈতৃক সূত্রে পেয়েছেন। প্রচন্ড অনেস্ট একজন অফিসার হিসেবে তিনি তার অফিসে কর্মরত ছিলেন বহুদিন যাবৎ। তার বয়স যখন 61 বছর, তখনই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এবং লাং ক্যান্সারের মোটামুটি অনেকটুক লাংই তার এফেক্টেড হয়ে যায়। তো মৃত্যুর দিন তিনি তখন গুনছিলেন। বাসাটা একটু বর্ণনা দিই, মৃত্যু গোনার দিনের কথা একটু পরে আসি। বাসা বর্ণনা দিতে হলে পুরো বাসাটা হচ্ছে একদম দক্ষিণ ফেসিং আর কি। তো বাসার ছাদের উপরে উঠতেই, যেই জায়গাটা ছাদ, মানে ছাদের যে গেট, এটাতে উপরে উঠতেই, বাসায় কোনো লিফট ছিল না। তো ছাদের উপরে উঠতেই হাতের বাম দিকে
উনি একটা বড়ই গাছ লাগিয়েছিলেন এবং একটা পেয়ারা গাছ লাগিয়েছিলেন, এবং সেই বড়ই গাছ এবং পেয়ারা গাছের নিচে দুটো চেয়ার দেওয়া ছিল, সেটা অনেকটা রডে ফিক্স করা। সেই চেয়ারটার মধ্যে তিনি প্রায় সময় যে উপরে বসতেন, এবং সেই টেবিলটাও সেখানে ফিক্স করা, মানে এটা কেউ নাড়াতে পারবে না, এটা ফিক্স করেই বানানো হয়েছিল, সিরামিকের টাইলসের টেবিল। সেখানে চাটা খেতেন উপরে, সেখানে একটা ফিক্স করা হাতাও ছিল, সেটা খোলা যেত, ওটা রোদ পড়লে তিনি যেন ছাদে, এবং ছাদের মধ্যে তিনি বেশ অনেক শাকসবজির বাগান টাগান, এক পাশে শাকসবজি এক পাশে ফল, এরকম। তো তিনি ফল সাইডে এরকম চেয়ার বসিয়েছিলেন আর কি। তো মাঝে মধ্যে চা খেতেন আর কি রাইসুল সাহেব। রাইসুল সাহেব একদিন ওসিয়ত করার জন্য উকিল সাহেব সবাইকে ডাকা হয়, এবং সেই ছোট ভাইটা যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার আরো 2 ভাই আছে, তারা 3 ভাই, রাইসুল ইসলামের 3 ভাই, এবং রাইসুল ইসলামের বোন, তার বোনরা আসে। রাইসুল ইসলামের 3 ভাই বলতে রাইসুল ইসলামের 3 ছেলে। তো ওয়াসিয়ত করতে যখন আসা হয়, তো সবাইকে সমপরিমাণ বন্টন করে দেওয়ার পর তাদের যে তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা তার বোনদেরকে তিনি হিসাব করে বুঝিয়ে দেন, এবং তার ছেলেদেরও তিনি বুঝিয়ে দেন, এবং তিনি বলে দেন, একটা ওসিয়ত করেন যে আমার দাদার কবর হয়েছিল যে জায়গায়, সেই জায়গায় ঠিক একই উপরে আমার বাবার কবর দেওয়া হয়। আমার বাবার কবর দেওয়ার পর তোমরা সবাই আমাকে সেই জায়গার উপরে কবর দেবে, আমার বাবার উপরে কবর দেবে। তো ওনার সময়টা শেষ ছিল, কারণ এইটা ওসিয়ত করেছে কারণ ওই সময় তাকে অলরেডি তওবা পড়ানো হয়ে গেছে। কারণ তওবা পড়ানোর কারণ হচ্ছে তার লাংসের অবস্থা খুব খারাপ ছিল। বাসায় একটা সময় ডাক্তাররা বলে দেয় যে ওনাকে হাসপাতালে রেখে আসলে ঠিক হবে না। ওনারা বেশ টাকা পয়সাও তখন সেই মুহূর্তে খরচ করে ফেলে, তাকে বাসায় নিয়ে আসা হয়, এবং রাইসুল সাহেবকে বাসায় নিয়ে আসার পরেই ওসিয়তটা করা হয়। ঠিক যতটুকু পর্যন্ত তার শক্তি সামর্থ্য ছিল তিনি উকিল ডেকে ওসিয়ত করে ফেলে। তো সবকিছু ঠিক ছিল, কিন্তু তিনি তো ঠিক ছিলেন না। রমজান হচ্ছে 6ষ্ঠ রমজান তখন চলে। 6th রমজানের সেহরি করবার পর, সেহরির সময় তিনি সুস্থ ছিল কিন্তু তিনি রোজা রাখতে পারছিলেন না, ওই সময় অবস্থা তার খারাপ হয়ে গেছিল। সেহরি করার পর যখন সবাই ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে আসার পরই দেখে যে তিনি আর তার ঘরের ভিতরে, যখন তার স্ত্রী পাশে ছিল, মানে রাইসুল সাহেবের স্ত্রী, সেই স্ত্রী বুঝতে পারছিল যে সে খুব গোঙাচ্ছে, জিহ্বা কেমন কর 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 শব্দ করছে, আর বুকের মধ্যে ধরেছিল বেশ কিছুক্ষণ উনি, এবং উনি তো অনেক শুকনা ছিল, ওনার মুভমেন্টটা প্রপারলি বোঝা যাচ্ছিল, মনে হচ্ছিল একটা কাঠি মুভ করছে, ওনার স্ত্রী বলেছে যেটা। তো ওনার স্ত্রী, রাইসুল সাহেবের স্ত্রী, তখন সবাইকে ডাক দেয় যে তোমার বাবা জানি কেমন করছে, তোমরা আসো। তো সবাই মানে সেহরি করে তখন, মানে ফজরের নামাজ পড়ে সবাই ঘুমাতে গেছে, মানে ঘুম আসে না এই সময়, সবাইকে ডাকা হয়। তো সবাই আসার পরে সবাইকে ইনভলভ করা হয়, এবং সবাই দেখে যে ওনার অবস্থা খুব খারাপ। অ্যাম্বুলেন্সকে ডাক দিয়ে দিতে অ্যাম্বুলেন্স যতক্ষণ পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত তিনি আর মুভ করছিলেন না, ওনার জিহ্বাটা সামান্য একটু 2 দাঁতের চিপায় চলে আসে, এবং তারা বুঝে যায়, যেহেতু যে ভাই ছোট যে ছেলে রাইসুল ইসলামের, তিনি তো ডাক্তার, তিনি বুঝে যায় যে তার বাবার সময় তার বাবা নাই দুনিয়াতে। তো তারা সবাই খুব কান্নাকাটি করে, এবং তিনি হাতের পালস ধরে বলে যে না, উনি নাই। তারপরে ডেথ সার্টিফিকেট তারা বের করে ফেলে, এবং ওই মুহূর্তে তারা ডিসিশন নেয় যে তারা কোথায়, যেহেতু ওসিয়ত আগেই করে গেছে, রেকর্ড করা, এবং এমন ভাবে রেকর্ড করা যাতে কোনোভাবেই দাফনের সময় কোনো ধরনের পারিবারিক ভাবে কেউ ইনভলভ হতে গেলে যেন এইটাতে কোনো ধরনের এস্টাবলিশ করতে পারে। কারণ তিনি জীবিত থাকা অবস্থায় প্রচুর মানুষ তাকে অ্যাভয়েড করলেও মারা যাওয়ার পর যে অনেকেই সম্পত্তির জন্য তার কাছে আসবে এবং বিভিন্ন ধরনের অধিকার দেখাতে চাবে, সেটা তিনি আগেই বলে গেছেন, তাদের পরিবারে এরকম কিছু লোক আছে। তো যাই হোক, তিনি এরকম করেন যে রেকর্ড করে যান, রেকর্ডের মধ্যে বলা থাকে যে তিনি তার বাবার উপরে যেন তার কবর হয়। তার মানে তার যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন, তার বড় বাবার যে কবর, তার দাদার কবর, তার বাবার কবর ঠিক একই জায়গায় একই উপরে হবে। তো তারা লাশের সব ধরনের প্রসিডিউর শেষ করে, এবং আপনারা সবাই জানেন যে মোহাম্মদপুরে অবস্থিত যে একটা জায়গা যেখানে লাশ ধোয়ানোর সব ধরনের ব্যবস্থা আছে, তারা 2013 সালে লাশ ওই জায়গায় প্রসেস করানো হয়, এবং পড়ানোর পরে তার পারিবারিকভাবে যে গোরস্থান ডিসিশন নেওয়া হয়, সেই গোরস্থানে দুপুর 2টার দিকে ওই যেদিন মারা যান হচ্ছে বাদ জোহর, সেদিন বাদ জোহর শেষ করে তারা
রওনা দেন এবং তারা জানেন যে পথিমধ্যে তাদেরকে আসলে রাস্তায় ইফতার করতে হবে, কারণ তাদের বাড়ি ঢাকা থেকে বেশ দূরে এবং সেই সময়টায় আসলে রাস্তাঘাটের ব্যাপক পরিমাণ কাজ চলছিল বিধায় তারা চেষ্টা করেছিল যে যতটুকু পারে যত তাড়াতাড়ি পারে যেতে। তো ফ্রিজিং ভ্যান ছিল সাথে। তো যাই হোক, তারা পৌঁছে যায় তাদের গ্রামের বাড়িতে এবং গ্রামের বাড়িতে পৌঁছানোর পর দেখা যায় যে আগের থেকে কবর খোঁড়া এবং কবর যিনি খুঁড়েছেন তার কাছ থেকে পরবর্তী সময় এরকম জানা যায় যে কবর খোঁড়ার সময় যখন কবর খুঁড়ছিলেন তখন তিনি একটা পর্যায়ে শ্বাস হারিয়ে নিচে অনেকটু গর্ত করে নিচে পড়ে যান। নিচে প্রচুর হাড়গোড় তোলেন এবং সেই হাড়গোড়গুলো তারা আলাদা করে টুকরির মধ্যে রেখেছিলেন এবং পারিবারিকভাবে সবার সম্মতি নিয়ে সেই হাড়গুলোকেও পরে নতুন করে পাশের একটি নতুন করে কবর করে দাফন করা হয়। এই হাড়গোড়গুলো তার দাদার এবং বাবার ছিল এবং সেখানে বহু কিছু পাওয়া যায়, যেসব জিনিসগুলো তারা সেই টুকরির ভিতরে করেই দাফন করে ফেলে। কিন্তু কিছু জিনিসের কথা আমি পরবর্তী সময় বলবো। তো যাই হোক, তার বাবাকে যেখানে 3.5 হাতের কবর দেওয়ার কথা ছিল, যেহেতু আগেও 2টা কবর হয়েছে, সেই কারণে অনেক নিচে গর্ত করে মাটি ফেলে একটা সার্টেন পজিশনে, তখন এই কবরটা একদম নতুন এবং ওই কবরের পাশ দিয়েই ওই সেই হাড়গোড়গুলা কিছু থুবড়া করে কিছু জিনিস একবারে স্তূপ করে সে জায়গায় কবর দেওয়া হয়। তো তার বাবার কবর দেওয়া কমপ্লিট হয়। কমপ্লিট করার পর তারা ওদিন রাতের বেলা সেহেরি ইফতার করে সন্ধ্যার ইফতার রাস্তায় হয়েছিল। তারা আবার ঢাকায় এসে ফজরের নামাজ পড়বে এরকম প্ল্যান করে, কারণ ওখানে থাকার মতো পরিস্থিতি ছিল না। তো তারা রওনা দিয়ে ঢাকার দিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। দাফন করতে করতে রাত্রে 11:30 বাজে জানাজা পড়ে এবং তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এবং চিন্তা করে যে হয়তো রাত্রে এই রাস্তার মধ্যেই সেহরি করতে হবে। রাস্তায় যখন তারা সেহরি করতে যাবে এবং এমন সময় রাস্তার মধ্যে তাদের আসলে ফ্রিজিং ভ্যান তো তারা ওই মুহূর্তেই ছেড়ে দেয়, কিন্তু তাদের আসার পথে 3টা মাইক্রোবাস ছিল, তাদের ফ্যামিলির 3টা মাইক্রোবাস এবং তাদের নিজেদের 2টো প্রাইভেট কার। মোটামুটি বেশ মানুষজন ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। তো তারা যখন ব্যাক করার সময় রাস্তাতে তাদের যেই রাস্তা দিয়ে তারা ঢোকে সেই রাস্তাতেই রাস্তা খালি, কোনো একটা জায়গায় গাছ পড়ে আছে, আবার ব্যাক করে আবারও রাস্তা দিয়ে ঘুরে আসে এবং আরেক জায়গায় আসার পর দেখে যে সে জায়গাও গাছ ভাঙা। একই সাথে সবগুলো গাড়ি ছিল, একই সাথে সবগুলো গাড়ি আটকা পড়ে, আবারও গাছ ভাঙা এরকম করার পরে 3টা রাস্তা তারা অল্টারনেট করে ঢাকায় আসবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা 3টা রাস্তা ধরে ঢাকায় আসতে পারছিল না এবং তারা ঠিকই আবার ব্যাক করে সেরি খায় যেই তাদের গ্রামের বাড়িতে আসতে পারে না ঢাকাতে। তো সেরি খেয়ে তারা ওই দিন রাতের বেলা ওখানে হোল্ড করে পরের দিন সকালবেলা তারা রওনা দেয় ঢাকায়। তেমন ঢাকায় চলে আসে। তো দাফনের 4 দিন পর তাদের অনুষ্ঠান হয়। বা আশেপাশের বেশ মানুষজনকে দাওয়াত করে খাওয়ানো হয় গ্রামের বাড়িতে। প্রায় আবার তারা ফেরত আসে। গ্রামের বাড়িতে ফেরত আসার পরে প্রায় 8-9টা গরু জবাই করে বিশাল বড় সড়ো আয়োজন করে গ্রামের সবাইকে খাইয়ে আবার তারা ব্যাক করে। ওইবারও যখন ব্যাক করে আসার পথে এরকম বড় বড় গাছের গুড়ি পড়ে 3 জায়গায় 3 রাস্তা, একইভাবে 3টা অল্টারনেট রাস্তা ছিল, এটা ছাড়া আসা যায় না। এরপরে অনেক দূর ঘুরে আসতে হবে, সেই জায়গাটাও আবার বেশি ঝামেলা, আরো 4-5 ঘন্টা এক্সট্রা লাগবে। তো যেই 3টা রাস্তা অল্টারনেট করে আসা যায় সেই 3টা রাস্তাতে যত করে তারা গেছে রাত্রে 12টার পরে এরকম ঝামেলা, গাছের গুড়ি পড়া। তো তারা চেষ্টা করেছে সন্ধ্যার মধ্যে রওনা দিতে, কোনো না কোনো সার্কামস্টেন্স তাদেরকে আসলে দেরি করিয়েছে। কোনো না কোনো সার্কামস্টেন্স, হয়তো কোনো মহিলা মানুষ আটকে আছে, তারা কথা বলছে আসতে পারছে না, বা কোনো একটা ঝামেলা তাদের পারিবারিক ভাবে ছিল। তো তারা পরের দিন আবারও সেই সেহরি করে, সম্ভবত এটা ওই সেবার তখন সম্ভবত হয়তো বা 10ই রমজান অথবা 11ই রমজান পরে বলেছে যে প্রথম 10টা রমজান ক্রস করার পরে এই ঝামেলাগুলো হয়। পরে তারা ব্যাক করে। ঈদের 15 থেকে 20 দিন পর হঠাৎ করে রাতের বেলা তার ছোট ছেলের তখন পরীক্ষা চলছে, তিনি তখন ডাক্তারে শেষ করে তিনি বেশি পরীক্ষা চলছে বলতে হচ্ছে অ্যাডমিশন টেস্ট, হায়ার এডুকেশনের জন্য, ডাক্তারি হায়ার এডুকেশনের জন্য তিনি পড়াশোনা করছিল। BCS এর পরীক্ষাও ছিল, সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন। তো ছোট ছেলেটা হঠাৎ করে রাত্রেবেলা পড়তে ছাদের উপর থেকে, এবং যেই কর্নারটাতে বড়ই গাছটা ছিল এবং বড়ই গাছটা আর পেয়ারা গাছটা ছিল বড় ড্রামে, সেই কর্নার ঠিক বরাবর রুমটাতে থাকতে হচ্ছে তার ছোট ছেলে, তখনও পর্যন্ত বিয়ে করে নাই। তো ছোট ছেলেটা
যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন সিফাতের মাধ্যমে, সেই ছোট ভাই বেশ জোরে সোরে হু 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 করে গোঙানির শব্দ পাচ্ছে তার বরাবর রুমের উপর থেকে। রাত তখন 1টার বেশি। তো টেকনোলজিক্যালি তো আমরা বেশ অ্যাডভান্স 2013-14 দিকে। তো তিনি কি করলেন, এতটা ছাদের উপরে কে কান্না করবে? আর তাদের বাসাটা 5 তলা, তো তাদের ছাদে সাধারণ ভাড়াটিয়ারা উঠতে পারতো না, কারণ খুব পারমিশন ছাড়া সাধারণ ভাড়াটিয়াদের ওঠার নিয়ম ছিল না, কারণ তাদের যে মেইন 5 তলার গেটটা ছিল সেটাতে তালা দেওয়া থাকতো, কেউ চাইলে উপরে উঠতে পারতো না। তাদের কাছ থেকে তারা চাবি নিয়ে পারমিশন নিয়ে ছাদে উঠতে হতো যদি কেউ উঠতে চেত। আর রাত 10টার পরে সেই গেট তো পার্মানেন্টলি বন্ধ। ছাদে ওঠার জন্য উঠা যেত, তাদের কাছ থেকে চাবি নিয়ে ছাদে গেট খুলতে হতো, কিন্তু রাত 10টার পর তাদের সেই সিঁড়ির কামরার গেটটা, গ্রিলের গেট, সেটা বন্ধ করে দিত তারা, সেটা কেউ 10টার পরে ছাদে উঠতে না পারে। তো রাত তখন 1টা বাজে, ছাদে ওঠার তো কোনো চান্সই নাই। সে দরজাটা খুলে তাদের যে মেইন করিডোরের সামনে যে সিঁড়ির কামরার গেটটা, যেটা মেইন গেট, যেটাতে ছাদে নিচ থেকে কেউ ছাদে উঠতে পারবে, সেই গেটটা তো চেক করে যে সেটাতে তালা দেওয়া। তিনি আবার তার রুমে যান, তাহলে হু হু করে কাঁদছে কে? ওই মুহূর্তে যেই শব্দে কান্নাটা আসছে, সেই শব্দটা দেখে মনে হচ্ছিল যে, শুনে মনে হচ্ছিল যে একটা কোনো মহিলা মানুষ কান্না করছে, কিন্তু বাসায় তো ওই মুহূর্তে কোনো মহিলা মানুষ ছিল না। তারা 3 ভাই, তার মা, তিনি তার মার রুমে যে উকি মারে, উকি দেয়, দেখে যে তার মা তো ঘুমাচ্ছে। ঈদের পরের ঘটনাটা, তো তিনিও বেশ খুব অবাক হয়ে যায়, এবং তার কোচিং সেন্টারের পরীক্ষা সব মিলে তিনি বেশ পড়াশোনার মধ্যে ছিলেন, কিন্তু তার ডিস্টার্ব হচ্ছিল। তার রুমের মধ্যে তিনি বারবার কান ঝাঁকি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে যে আসলে তিনি কি আসলে কান্নার শব্দ শুনছেন নাকি পাশের বাসা থেকে কোনো কান্না। তার ভাষ্য মতে যে তার আশেপাশে এত কাছে বাসা নাই, যে বাসা এত কাছে না বাসাগুলা, যেসব বাসাগুলা থেকে কান্নার আওয়াজ এত স্পষ্ট শোনা যাবে, এবং তিনি জানালার পাশে দাঁড়িয়ে থেকে স্পষ্ট শুনছেন যে ছাদের উপর থেকে কান্না আসছে। তো তিনি বেশ সাহসী মানুষ, আমি তাকে চিনি, আমি খুব ভালো করে চিনি। যাই হোক, তিনি ছাদে যান। ছাদে যে তিনি গেট ধরে পড়ে যাওয়ার মতো অবস্থা, কারণ গেট থেকে উঠে বাম দিকে যে বড়ই গাছটা এবং যে পেয়ারা গাছটা ছিল, সেই রেলিং ধরে, আসলে সেই রেলিংটার উপর দিয়ে আবার কারুকাজ করা, তাদের বাসার ছাদের উপরে রেলিংটার উপরে কারুকাজ করা, সিমেন্টেরই কিন্তু কারুকাজ করা, সুন্দর কারুকাজ করা, গোল রাউন্ডেড। সেখানে আপনি চাইলে দাঁড়াতে পারবেন না, মানে আপনি সাপোর্ট নিতে পারবেন না, দাঁড়ানো সম্ভব না, কারণ এটা গোল রাউন্ডেড, এটা রাউন্ড শেপ। তো ওখানে একজন বসে কান্না করছে। শেপ এবং মানুষটার চেহারা, সুরত দূর থেকে যতটুকু মনে হচ্ছে ছাদের আলো, কারণ ছাদে উঠে তিনি লাইট জ্বালালেন, ওই আলোটা সেই জায়গা পর্যন্ত যায়, এবং তিনি পরিষ্কার তার বাবাকে দেখতে পান ছাদের উপরে কান্না করছে। বাবা ঠিকই, কিন্তু শব্দ আসছে মহিলার। তিনি ডাকে আব্বা, খুব জোরে ডাক দেয় আব্বা। কান্না করা অবস্থা থেকে হাঁটু গুড়ে যেভাবে মেয়ে মানুষরা কান্না করে, তিনি হাঁটুটা সরিয়ে মাথাটা উপরে উঠায়, তার ছেলের দিকে তাকায় এবং ছাদ থেকে পড়ে যায়। তিনি খুব অবাক হয়ে যায় এবং দৌড়ে ঝাপটে যাবে, ধরতে যাবে। তো তিনি পেছন থেকে তার বড় ভাই ধরে, কি রে তুই এখানে কি করিস ভাই? তুই আঙ্গুল দিয়ে দূরে হাত দেখিয়ে দিচ্ছে যে ভাই এটা কি দেখলাম আমি। কি বল, কি বলিস না কেন? তো তিনি যে ভাই বলছে সেটা নাকি তিনি বলতে পারে নাই। তিনি মনে হয়েছে তার ভেতর থেকে যে তিনি ভাই বলেছেন, কিন্তু তার ভাই আসলে তোমার ভাই মুখ থেকে কিছুই সব শুনছে না। তার বোবার মতো অবস্থা। তাহলে কি বল, কথা বল, কি হয়েছে, কথা বল, কাহিনী কি? তো পরে তাকে বাসায় নিয়ে এসে মাথার মধ্যে পানি দেওয়া হয়। পানি দেওয়ার পর তাকে বলে কি হয়েছে? তো উনি রাতের বেলা বলতে পারেন না। পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার টেবিলে তিনি বলেন যে ভাই, আমি রাতের বেলা কিন্তু ছাদের উপর আব্বাকে কান্না করতে দেখছি। বলে যে আব্বাকে কান্না করতে দেখছিস মানে? হ্যাঁ, আমি আব্বাকে কান্না করতে দেখছি উপরে। বলে কি আবোল তাবোল বলতেছিস? আব্বাকে কান্না করতে দেখছিস, সেটা আবার কি ধরনের কথা? বলে হ্যাঁ ভাই, আব্বাকে কান্না করতে দেখছি। তো তার বড় ভাইয়ের তখন বউ উঠায় নিয়ে আসা হয়নি। ওই মুহূর্তে তার বাসায় একজন বুয়া ছিল, কিন্তু ওই বুয়াটা ওই মুহূর্তে তাদের বাসায় ছিল না। যখন তার বাবা এরকম, তিনি চিন্তা করছে যে উপরে ছাদে কান্না করছে কে, এবং তাদের 3 ভাই ছিল, তার মা ছিল। যাই হোক, ঠিক পরবর্তী দিন তিনি আবারও যখন পড়তে বসে রাত্রে 12টার পর, তিনি আবারও ঠিক হু হু করে কান্নার শব্দ পাচ্ছে ছাদের থেকে। তবে বোঝা যাচ্ছে যে এবার ছাদের এই পাশ থেকে না, ছাদের মাঝখান থেকে কান্নার শব্দ আসছে। তিনি আবারও ছাদে যান, দেখেন যে রেলিং ধরে ঠিক একইভাবে এক পাশ থেকে আরেক পাশ তার বাবা হাঁটছে, এবং সাদা পাঞ্জাবি পরা
তার বাবা হাঁটছে এবং এক পাশ থেকে এক পাশ হেঁটে যাচ্ছে। তিনি তার আব্বাকে ডাক দেয়, আব্বা, খুব জোরে জোরে, আব্বা, ও আব্বা। কিন্তু তার বাবা কোনোভাবেই তার দিকে তাকায় না। আবারও ঠিক একইভাবে একটা সার্টেন টাইমে 5-10 মিনিট দেখার পর তিনি হাওয়া হয়ে যান। হাওয়াটা এমন হয় ঝাঁপ দিয়ে ছাদের থেকে পড়ে যান নিচে, কিন্তু কোনো ধরনের শব্দ নাই, কিছু নাই। তিনি খুব অবাক হয়ে যায় এবং তার বাসার সবাইকে বলে যে আমি আব্বাকে দেখেছি আবারও। তো সবাই মনে করে যে হয়তো ওর কোনো সমস্যা, হয়তো বাবাকেও বেশি মিস করছে, অথবা তার মধ্যে বেশি ঢুকে গেছে জিনিসটা, যার কারণে তাই বেশি মিস করতে করতে তার মধ্যে এরকম হ্যালুসিনেশন ভাবটা চলে আসছে। তো বাসার সবাইকে তিনি বলেন যে না, আমার মধ্যে কোনো হ্যালুসিনেশন ভাব আসে নাই, আমি একজন ডাক্তার মানুষ, আপনি সব জিনিস আমার সাথে জড়িয়ে দিয়েন না, আমি কিন্তু আমার বাবাকে দেখতে পাচ্ছি। তার কিছুদিন পরে রাত্রেবেলা তিনি পড়ছিলেন, তার বাবার পছন্দের খাবার ছিল রুটি আর গরুর মাংস। তো রুটি আর গরুর মাংসের গন্ধ আসতে থাকে রাত 3টার দিকে। তিনি শুয়ে পড়েছিলেন, তো তখনও ঘুমাননি, কিন্তু গন্ধ পাচ্ছেন। তিনি ড্রয়িং রুমে যান, ড্রয়িং রুমে যেয়ে দেখেন যে তার বাবা টেবিলে খাচ্ছে এবং ড্রয়িং রুমে কোনো লাইট জ্বলছে না, শুধুমাত্র ফ্রিজের লাইট জ্বলছে। ফ্রিজের দরজা খোলা, ফ্রিজের লাইট জ্বলছে, তার বাবাকে পরিষ্কার ফ্রিজের লাইটের আলোতে দেখা যাচ্ছে তার বাবা ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন। সে খুব অবাক হয়ে যায়, ঘটনা কি, আমার বাবাকে এরকম করে দেখতে পাচ্ছে কেন? ফ্রিজের ভিতর থেকে আসছে পুরা মাংসের, একদম গলা মাংসের একদম পানি বেরিয়ে বেরিয়ে পড়ছে ফ্রিজের চারিপাশে। ফ্রিজটা ছিল ড্রয়িং রুমের সাথে, ডাইনিং স্পেসের সাথে লাগানো। তো সেই পানি পুরো ভরে গেছে, আর ঠান্ডা পানি, পিছলে তিনি পড়ে যান সেই পানির মধ্যে। সবাইকে চিৎকার করে ডাক দেয়। সবাই মনে করে যে আসলে ফ্রিজের লাইনটা, মেইন লাইনটা ওই বন্ধ করেছে। কারণ সবাই আসার পর দেখে ফ্রিজের মেইন লাইনটা বন্ধ এবং ফ্রিজ থেকে যত সব জিনিসপত্র ছিল, মাংস টাংস রাখা ছিল, সব গলে বের হয়ে যাচ্ছে, গলে পানি বের হয়ে পড়তেছে টপটপ করে। এটা কখনো সম্ভব না, কারণ এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলবে না। রাত্রেবেলা ঠিক এই জায়গাতেই বসে সবাই ভাত খেয়েছে, তো এত তাড়াতাড়ি ফ্রিজের পানি গলা সম্ভব না, ফ্রিজের জিনিসপত্র গলা সম্ভব না। মাত্র রাত্রে যদি 10টার দিকে সবাই খেয়ে থাকে আর রাত্রে 3টার মধ্যে 5 ঘন্টা, এটা কখনো সম্ভব না। তো তিনি বলে যে না, আমি সত্যি সত্যি আমার আব্বাকে দেখতে পাচ্ছি, আসলে আমি জিনিসটা ভালোভাবে দেখছি না, তোমরা এখন ইফেক্টিভ ডিসিশনে যাও। এর মাঝে তার মেজো ভাই একজন হুজুরকে নিয়ে আসে। সেই হুজুর কিছু বলতে পারে না। হুজুর বলে যে বাসার মধ্যে খারাপ নজর আছে, আপনারা আমাকে না আরেকজন ভালো মানুষকে দেখান, তবে আপনাদের এই নজর কাটানোর জন্য আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি। কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। পরে নাকি কোন জায়গা থেকে একজনকে হুজুরকে নিয়ে আসা হয়, অনেক দূর থেকে নিয়ে আসা হয়। সেই হুজুরের বয়স নাকি প্রায় 90-এর উপরে। সেই হুজুরকে সাথে আরো 2-3 জন আসে। তারা আসার পর বলে যে আপনার বাবা কিভাবে মারা গেছে একটু বলেন তো। বলে যে আমার বাবা তো ক্যান্সারের রোগী ছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার বাসার মধ্যে আমি বেশ কিছু জিনিসের মুভমেন্ট দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে নর্মাল মনে হচ্ছে না। আমি জানি তারা আপনাকে ক্ষতি করছে না, কিন্তু যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা ভালো না। আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, আমাকে একটু দেখতে দেন আসলে কি হচ্ছে। আমি এখনই আপনাদের বাসায় চাইলেই সেই জিনিসগুলো দেখতে পারবো না, আমাকে দেখার জন্য কিছুদিন সময় দিতে হবে। তো এরই মাঝে আরো কিছু জিনিসপত্র তারা দেখতে পারে। তার বাবাকে বেশ কিছু বেশ কয়েকবার স্বপ্নে দেখে যে তার বাবার কবরের পাশে, যে তার বাবার যে কবর, সেই কবরের পাশে তার বাবার বুকের উপরে শরীর ভেদ করে একটা গাছ ঢুকিয়ে দেওয়া আছে। সেই গাছের ভিতরে প্রচুর সাপ। এটা তো তিনি স্বপ্নে দেখেন ছোট ছেলে। তার বাবার লাশের ভিতরে এরকম লাশের ভিতরে কবরের পাশে লাশ পড়ে আছে, এবং লাশের মাঝখান দিয়ে একটা গাছ গেঁথে দেওয়া। সেই গাছ এমন ভাবে গাঁথা, সেই গাছগুলোর থেকে অনেকগুলা সাপ জড়িয়ে আছে, সেই লাশ সহ পেঁচিয়ে ধরে রেখেছে। এবং লাশের মুখটা পুরো ফুলে যতটুকু না সাইজ, তার ট্রিপল হয়ে গেছে লাশের মুখের সাইজ, এবং চোখগুলা গলে এখান থেকে পোকা বেরোচ্ছে, এরকম স্বপ্ন তিনি দেখেন। সেই স্বপ্নের কথাটা 7 দিন পর সেই হুজুরকে বলেন। সেই হুজুর বলেন যে আসলে আপনাদের কোনো দোষ নাই, এই ঝামেলাটা হয়েছে এক বিপত্তি। আপনাদের যে গ্রামের বাড়ি, সেই গ্রামের বাড়িতে হয়তো কোনোভাবেই আপনার দাদা মারা যাওয়ার পর সেই দাদার কবরের কাফন নিয়ে কেউ একজন তাবিজ করেছিল অন্য কাউকে তাবিজ করার জন্য। সেটা আপনার দাদার কবরের কাফনটা ইউজ করে। সেই কাফনের সহিত আপনার বাবা এবং আপনার দাদা থেকে আপনার বাবা, মানে আপনার বড় বাবার কাফনের মধ্যে, সে বহু আগে কথা, কেউ একজন কাফনটা নিয়ে সেই কবর থেকে কাফনটা সরিয়ে, কাফন কেটে টুকরো করে কোনো একটা ব্ল্যাক ম্যাজিক করে, যেটার ইফেক্ট আপনার বাবা দেখেছে। আপনার বাবা কি প্রায় সময় পাগলামি করতো, রাতের বেলা ছাদে উঠে চুপচাপ বসে থাকতো, একা একা চা খাইতো এবং কথা বলতো একা একা। তো সবাই বলে যে হ্যাঁ,
আমার বাবা তো এরকম করতো, রাতের বেলা এরকম ছাদের মধ্যে বসে থাকতো, চুপচাপ একা একা হাসতো, একা একা চা খেত, এবং এটা শেষ বেলায় এসে প্রথম এরকম ছিল না। আমার সবাই বলেছে যেহেতু বয়স হচ্ছে তিনি, আর যেহেতু উনি ক্যান্সারের রোগী ছিলেন, হয়তো এরকম কোনো কারণে হতে পারে। বলে না, এরকম কোনো কারণে না, ওনাকে আসলে উনি ইফেক্টটা পরে পেয়েছেন, ইফেক্টটা কোনো সময় অ্যাক্টিভেট হয়েছে, কোনো সময় অ্যাক্টিভেট হয় নাই। আসলে সেই কাফনের কাপড় ইউজ করে অন্য আরেকজনকে, যেটা আমরা জানি না, এটা আপনাদেরও রিলেটেড কেউ না, অন্য আরেকজনকে তাবিজ করা হয়েছিল আপনার বড় বাবার কাফনের কাপড় দিয়ে। সেটার থ্রুতে আপনার বাবা পর্যন্ত আসছে। এখন আপনার বাবাকে সেই একই কবরে দাফন করার পরে ওই জায়গা থেকে সেই আপনারা কি কবরের এক কবরের উপরে তো কবর দিয়েছেন, তাই তো? এখন ঘটনা হচ্ছে কবরের উপর কবর দেওয়ার পর কি পেয়েছেন? তো বলে যে কবরের উপর কবর দেওয়ার পরে তো আমরা একটা থ্রেশহোল্ড পাই, এবং যিনি কবর খুঁড়েছেন তিনি অনেক নিচে নেমে যায়, কবরে বড় গর্ত পায়, তো অনেক হাড় গড়ছিল, সেগুলোকে আমরা পাশে কবর দিয়ে দিয়েছি, আর আমার মাটি ঢেলে আবার আমার বাবাকে নতুন করে কবর দেওয়া হয় সেই জায়গাতে। বলে এক কাজ করেন, সবই বুঝতে পারলাম, কিন্তু সেই জায়গাতে যেই জায়গাটার থেকে আসলে কাফনের কাপড় নেওয়া হয়েছিল এবং সেটা আরেক ওই কবরেরই কোন একটা অংশে পুঁতে দেওয়া হচ্ছে, সেই জিনিসটা সরানো হয় নাই। সেটা সরানোর পরেও অনেক রিচুয়ালের মাধ্যমে সেটা পুরাতে হবে। তবে সেটা এখন যে অবস্থায় আছে সে অবস্থাতে এখন সেটা সেই জায়গায় যে না সরালে আপনারা কিন্তু রেগুলার খুব খারাপ জিনিসগুলো আপনারা আস্তে আস্তে দেখতে থাকবেন। এটা কিন্তু মানসিকভাবে আপনাদেরকে ডাউন করে দিতে পারে। তো আপনারা খুবই তাড়াতাড়ি এটার একটা ডিসিশনে নেন। আমি যে আমার সাথে যিনি আছেন তিনি বলেছেন যে এটা শিগগিরই না সরালে এই বাড়ির লোকজন বেশ বড় ধরনের সমস্যায় পড়তে পারে, এবং এটা কিন্তু খারাপ, এবং বারবার তারা আপনার বাবার চেহারা রূপ নিয়ে আপনাদের কাছে আসছে, নতুন নতুন জিন পাঠাচ্ছে আপনাদের বাড়িতে, যারা বিভিন্ন সময় আপনাদের বাসার ভিতরে ঘোরাফেরা করছে, আপনি দেখছেন, হয়তো এখন অন্য কেউ দেখছে না। এরই মাঝেই ভাড়াটিয়াদের মধ্যে থেকে নাকি বেশ কমপ্লেন আসে যে তাদের বাসার থেকে অনেক কিছুই গায়েব, অনেক কিছুই মিসিং। যেমন কিছু কিছু বইয়ের পাতা ছিল না, কিছু কিছু আরবি হাদিসের বইয়ের নাকি পাতা নাই। এরপরে বাথরুমের মধ্যে পানি টপ টপ পানির শব্দ, কেউ গোসল করছে পানির শব্দ, বাথরুমের মধ্যে ধস্তাধস্তির শব্দ, নিচতলাতে এরকম জিনিস কথা মানে ভাড়াটিয়ার এরকম কমপ্লেন করে। তো তারা জিনিসগুলো পরবর্তী সময় ম্যাচ করে, বলে যে আমরা আসলে সলিউশনে যেতে চাই। তো ওই হুজুর কিছু টাকার বিনিময়ে তাদেরকে সলিউশনটা দেন, এবং সলিউশনটা নেওয়ার পরে ওই জায়গাতে তাদেরই পাঠানো হয়, এবং আবারও নতুন করে মাটি খোঁড়া হয়। মাটি খোঁড়ার পরে ওই যে যতটুকু পোর্শনটায় মাটি খোঁড়ে ওই জায়গাতে তারা অনেক পুরাতন একটা কাগজের ভিতরে কি একটা প্লাস্টিকের ভেতরে একটা কাপড় পায়। সেই কাপড়টা সাদা কাপড়, তো ওই সময় সাদা নাই, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো পরে এটা পেয়েছি, এবং এটাতেই হচ্ছে সেই টুকরা কাপড়টা রাখা হয়। সেই টুকরা কাপড়টা আসলে পানের যে কৌটা, সেটার মধ্যে টুকরা কাপড়টা রাখা হয়, এবং সেটা পরবর্তী সময় সেই হুজুর কাছে হস্তান্তর করলে সেই হুজুর এটাকে পুড়িয়ে ফেলা হয়। তারপরও কিছুদিন যাবৎ তার বাবার শব্দ নিয়ে আসছিল, এবং পরবর্তী সময় তারাও আস্তে আস্তে সরে যায়, এবং প্রায় 6 মাস লাগে তাদেরকে সরতে। এবং হুজুরের ওখানে আর কোনো ধরনের ফাংশন ছিল না, কারণ হুজুর পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তারা মাঝে মধ্যে এই বাসায় আসতো। পরবর্তী সময় পুরো বাড়িটা আবার নতুন করে, শুরুতে যখন বাড়ি তৈরি করা হয় তখন একবার ব্লক করা হয়েছিল, আবার নতুন করে সব ক্লিয়ার করে সেই বাড়িটা পুরোটা ব্লক করে দেওয়া হলে 1 বছরের মধ্যে আর কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি। এবং 1 বছরের মধ্যে তারা একটা BCS এর পরীক্ষা ছিল, সেটা তিনি মিস করেন। পরবর্তী পরীক্ষায় পরে প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষা দেন। এতটুক পর্যন্ত তার সাথে তার ঘটনা ঘটে, এবং এটা ঢাকা শহরেই খুব বেশি দিন আগের ঘটনা না, আজকে থেকে প্রায় 7-8 বছর আগের ঘটনা, 7 বছর 8 বছর আগের ঘটনা ম্যাক্সিমাম। তো আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল, এবং আমি বলেছিলাম সিফাতকে যে না, আমি ঘটনাটা শেয়ার করবো। আমি শেয়ার করে ফেললাম আপনাদের সবার সাথে। সিফাতকে এবং সেই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামির আনসারি বলছিলাম। এটা ঘটেছিল আমার ফ্রেন্ডের খালার সাথে আজ থেকে 5-6 বছর আগে। তো আমার সেই ফ্রেন্ড ওর নাম পরিচয় দিতে মানা করেছিল দেখে আমি ওর হয়েই ঘটনাটা আজকে আপনাদের শোনাবো। তো আমার সেই ফ্রেন্ডের খালা এবং খালু ওনারা স্থায়ীভাবে কুমিল্লার 14 গ্রামে থাকতেন। তো খালুর একটা জব হয় কুমিল্লার সদরে কোনো এক ব্যাংকে। তো সেই সুবাদে ওনার সদরে আসতে হবে। তো ওনার প্যারেন্টস যারা ছিল ওনারা বলে যে দেখো, তুমি যেহেতু সদরে যাবাই, তো একটা কাজ করো,
ভাড়া বাসায় থাকার চেয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলতে পারো নাকি দেখো। তো ওনাদের ফ্যামিলি মেম্বার ছিল খালা, খালু এবং ওনাদের 2-3 বছরের একটা ছেলে। তো খালু সদরে আসে, উনি ওনার যথারীতি ব্যাংকে কাজ শুরু করে। তো কয়েকদিন পর উনি একটা সন্ধান পায় যে কুমিল্লার রেস কোর্স এলাকায় একটা রেডি ফ্ল্যাট বিক্রি হবে। তো খালা খালু এরকম ফ্ল্যাট দেখতে যায় একদিন, এবং ওনাদের খুব ভালো লাগে যে ফ্ল্যাটটা একটা নিরিবিলি পরিবেশের মধ্যে ছিল, আশেপাশে খুব একটা বিল্ডিং ছিল না। আর ওনার যে ফ্ল্যাটটা দেখতে গিয়েছিল, এটা বিল্ডিংটা বর্ণনা হচ্ছে এরকম যে একতলায় গ্যারেজ আর সিকিউরিটি গার্ডের থাকার জন্য একটা রুম আছে, 2তলায় রেডি ফ্ল্যাট, 3তলাতেও রেডি ফ্ল্যাট, এবং 4, 5, 6 তলা কনস্ট্রাকশনের কাজ চলছে, জাস্ট ছাদ ঢালাই করা, বাকি আর কোনো কাজ চলছিল না। তো খালু ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে যে ভাই আপনাদের বিল্ডিং এ তো কি এর মধ্যে কি আর কাজ হবে না, নাকি কাজ শেষ হওয়ার পর ফ্ল্যাট বিক্রি করবেন? তো সিকিউরিটি গার্ড বলে যে দেখেন 2তলা 3তলা তো সিঙ্গেল ইউনিটের ফ্ল্যাট রেডি করা আছেই, আর আমাদের বিল্ডিংটা তো বেশ বড় জায়গা নিয়ে হয় না, ছোটখাটো একটা জায়গা নিয়ে হয়েছে, আর ফ্ল্যাটের সাইজগুলো খুব একটা বড় না, এই 800 থেকে 1000 স্কোয়ার ফিটের মতো। আর উপরে যেগুলো দেখতেছেন কনস্ট্রাকশনের কাজ চলছে, ওগুলো এভাবেই আছে, ফ্লোর ঢালাই করা, কারণ আমাদের মালিক দেশের বাইরে আছেন। তো উনি কয়েকদিন পর আসলে পরে পুরো বিল্ডিং এর উপরে কাজগুলো আছে ওগুলো শেষ করবেন। আপাতত 2তলা 3তলা যেহেতু রেডি আগে থেকে আছে, এগুলো ভাড়া মানে এগুলো বিক্রি হবে। তো খালু এরকম দাম জিজ্ঞেস করে, এবং উনি দেখে যে ফ্ল্যাটের দাম খুবই কমের মধ্যেই পাওয়া যাচ্ছে। তো উনি সেই অনুযায়ী মাসখানেকের মধ্যেই ওই ফ্ল্যাটটা কিনে ফেলেন, মানে উনি 2তলা ফ্ল্যাটটা কিনেন। তো ফ্ল্যাটের বর্ণনা ছিল এরকম যে ঢুকেই ড্রয়িং ডাইনিং, বড় রুম, তারপরে 2টা ছোট বেডরুম ভিতরে, আর ওয়াশরুম আছে, আর একটা বারান্দা আছে। তো ফ্ল্যাটে ওঠার পর খালার মাঝে মাঝে খুব অস্বস্তি লাগতো, এই কারণে যে ওনার কথা বলার খুব একটা সঙ্গী ছিল না। ওনার ছোট বাচ্চা, আর খালু তো সকালে সেই 8:30-9টার দিকে অফিস যায়, আসতো রাতে 7-8টার দিকে। আর আশেপাশেও খুব একটা বিল্ডিং ছিল না যে খালা কোনো প্রতিবেশীর সাথে কথা বলবে। 2-1টা হাফ বিল্ডিং ছিল, কিন্তু খালা ওইরকম গিয়ে কথা বলতো না খুব একটা। তো জন্য খালু মাঝে মাঝে খালাকে বলতো, দেখো তোমার যদি বেশি খারাপ লাগে, একা একা লাগে বাসায়, তুমি তোমার ভাইয়ের বাসায় ঘুরে এসো। তো খালাও খুব একটা আগ্রহ দেখাতো না, কারণ ভাইয়ের বাসা ওনাদের এই যেখান থেকে ফ্ল্যাট কিনেছিল রেস কোর্স থেকে অনেক দূরে ছিল। তো মূলত খালা বাসায় একা একাই থাকতেন। তো খালা ওনার ওই ফ্ল্যাটে নতুন ফ্ল্যাটে ওঠার পর একদিন খেয়াল করলেন যে ওনার যে পিচ্চি বাচ্চা ছিল, তো এই বাচ্চা ফ্লোরের মধ্যে বসে খেলতেছে, কিন্তু ওর খেলার অঙ্গভঙ্গিটা ছিল এরকম যে ওর অপোজিটে আরেকজন আছে, তার সাথে বাচ্চাটা খেলতেছে, এবং সে বল ঢিল মারতেছে এবং বলতেছে যে বাবু বল আমাকে দাও, আমাকে দাও। তো এটা খালা খেয়াল করে। তো খালা ওনার বাচ্চাকে বলে যে কোন বাবু পেলা, এখানে তো কোনো বাবুই নাই। তো ওনার বাচ্চা বলতেছে যে না, টুপি পরা একটা বাবু আছে, এখানে বসে আছে, আমার সাথে বল খেলছে। তো খালা খুব একটা গুরুত্ব দেয় না, মনে করে হয়তো বাচ্চা মানুষ খেলতেছে, এই জন্য খেলার চলে বেলা বলছে। 2-1 দিন পর খালা আবার দেখতেছে যে ওনার বাচ্চার বারান্দায় বসে একা একা বসে কথা বলতেছে। তো এখন খালা আবার বলতেছে তুমি কার সাথে কথা বলো? তখন দুপুর টাইম ছিল হয়তো। তো এখন বাবুটা বলতেছে যে আমি ওখানে টুপি পরা বাবু আছে, ওর সাথে আমি কথা বলতেছি। তো খালা ছেলেকে নিয়ে আসে বারান্দা থেকে, বলে তুমি কোথায় টুপি পরা বাবু? এখানে এখানে কি টুপি পরা বাবু কেউ আছে? হ্যাঁ, টুপি পরা বাবু এখানে আছে, আমি ওর সাথে কথা বলি, আমি ওর সাথে খেলি। তো খালা সেদিনও খুব একটা এরকম পাত্তা দেয় না, খরচ দেখায় না। কয়েকদিন পর খালা দেখতেছে যে ওনার যে ডাইনিং রুম ছিল সেখানে ওনার যে ছোট বাচ্চার ডাইনিং রুমের টেবিলে উঠে গেছে, এবং জগ দিয়ে পানির জগ দিয়ে গ্লাসে পানি ঢালতেছে। তো খালা দেখি তাড়াতাড়ি গেছে, কারণ বাচ্চা মানুষ ডাইনিং টেবিলে উঠছে, আবার পড়ে যায় নাকি। তো খালা গিয়ে ওকে একটা বকা দিচ্ছে, বলছে এই তুমি এখানে উঠছো কেন, তুমি পড়ে যাবা না? বলতেছে না বাবু পানি খাবে, এর জন্য এখান থেকে পানি ঢেলে দিচ্ছিলাম। তো খালা এখন কিছুটা ওনার সন্দেহ লাগে, উনি বলতেছে তুমি বাবা কোথায় বাবু দেখতে পাও? হ্যাঁ, এখানে টুপিওয়ালা একটা বাবু আছে, আমার সাথে খেলে, আমার সাথে সারাদিন কথা বলে।
তুমি তো বলে যে তুমি মা কাজে যাও, আমার সাথে খেলবো, তুমি আসলেও এখানে থেকে চলে যায়। তো খালা জিনিসটা যখন ফলো করলো 2-3 বার বা 2-3 দিন যখন ফলো করে, তখন উনি খালুকে জানায়, পুরোটা ঘটনা খুলে বলে। তো খালু খুব একটা গরজ দেখায় না। খালু বলে যে দেখো বাচ্চা মানুষ খেলতেছে, হয়তো এরকম করছে বা খেলছে কারোর সাথে, ওই বাচ্চাটা তো খেলেই, দেখো, তো এগুলা কানে দিও না, আর যদি পারো সবসময় তোমার সাথে সাথে রাখবা। তো কোনো এক শুক্রবার, মানে তার কয়েকদিন পরে কোনো এক শুক্রবারে খালুর অফিসের পিকনিক হবে। তো খালু ভোরবেলায় সেদিন তিনি ফজরের নামাজ পড়েই ওই পিকনিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো সারাদিন খালা এবং ওনার ছোট ওই বাচ্চাকে একাই থাকা লাগবে। তো খালু খালাকে বলে তুমি এক কাজ করো, যদি একা একা ভালো না লাগে ছুটির দিন তুমি তোমার ভাইয়ের বাসা থেকে ঘুরে আসো। তো খালা বলে যে না, দরকার নাই, থাক, একাই থাকি, সমস্যা নেই। তো খালু যথারীতি উনি ফজরের নামাজের পর পর বের হয়ে যায়, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো খালা দরজা লাগায়, মানে উনি যে রুমে ছিল, যে রুমে ওই বাচ্চা সহ বা উনি খালুর সাথে যে রুমে থাকতেন, ওই রুমের দরজা জানা লাগায় উনি লাইটটা অফ করে, মানে ফজর হবে তখন লাইটটা অফ করে শুয়ে পড়েন। তো কিছুক্ষণের মধ্যে ওনার বাচ্চাটা উঠে যায়, তখন মনে হয় ভোর 6টা 6:30 এরকম একটা সময়। তো বাচ্চা উঠে যায় এবং ও ঘুমায় না, ও বলতেছে যে মা আমি খেলবো। তো ওর মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি লাইট জ্বালা দিচ্ছি, তুমি নিচে খেলো, ফ্লোরে খেলো। তো এখন ওই বাচ্চা মানুষ খেলতেছে ফ্লোরে, লাইট জ্বালানো অবস্থা। তো খালা এক কাত হয়ে উনি চোখ বন্ধ করে আছে, মানে ঘুম ঘুম ভাবে একটা আসবে এরকম একটা অবস্থা। তো বাবু ওই বাচ্চাটা হঠাৎ করে বলতেছে, ওনার বাচ্চা বলতেছে যে না লাইটটা অফ করে, লাইট জ্বালায় দাও, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, খেলবো। তো লাইট জ্বালায় দিছে। আবার কিছুক্ষণ পর বলতেছে যে মা লাইটটা অফ করে দাও, বাইরে আলো এসে পড়ছে। তো ওর মা কিছুটা বিরক্ত হয়ে আবার লাইটটা অফ করছে। আবার উনি খালা এক কাত হয়ে শুয়ে আছে। তো খালা নাকি আমার ওই ফ্রেন্ডকে শেয়ার করেছে যেটা, যে বলতেছে যে উনি যখন এরকম শোয় তখন এক কাত হয়ে শুয়ে আছে, তো উনি ফিল করছে ওনার পিঠে ভর দিয়ে কেউ একজন বসে আছে। এবং খালা তো চোখ বন্ধ, উনি মনে ঘুমের মধ্যে একটু হালকা তন্দ্রাচ্ছল অবস্থায় ছিল। তো উনি মনে করছে যে ওনার বাচ্চা হয়তো পিঠে ভর দিয়ে বসে আছে। তো খালা যেরকম পিঠে একটু হালকা ভার মনে হচ্ছে এবং ওনার একটু সন্দেহ হয়, মানে একটু সন্দেহ করে যে ওনার বাচ্চা তো এতটা ভার হওয়ার কথা না, যে একটু একবারে ঘেঁষে বসে আছে। মানে উনি খালা বলতেছিল যে ওনার পিঠে এমনভাবে ভার এসেছিল যে মনে হচ্ছে যে খুব ভারী একটা কিছু মানে হেলান দিয়ে আছে ওনার পিঠে। খালা তাও মনে করে যে ওনার বাচ্চা। তো উনি হঠাৎ চোখ খুলে দেখে যে ওনার বাচ্চা ঠিক ওনার পায়ের কাছেই ফ্লোর যেখানে আছে ওখানে খেলছে, এবং ওই বাচ্চা ফ্লোর থেকে বিছানার দিকে উঠতে যাবে। তখন খালা পিছনে ঘুরতে যাবে, তখন ওনার ছোট বাচ্চা বলে যে মা পিছে ঘুরবা না, বাবুটা পড়ে যাবে। তখন খালা সঙ্গে সঙ্গে ওনার ছোট বাচ্চাকে কোলে নেয় এবং ভয় পেয়ে যায় এবং বলে বাবা তুমি কোথায় কোন বাবু দেখলা? বলতেছে যে মা তুমি ঘুমাইছিলা, সেই টুপিওয়ালা বাবুটা তোমার পিছে হেলান দিয়ে বসেছিল, আমাকে ডাকতেছিল খাটে ওঠার জন্য, একসাথে আমরা খেলবো। এটা ঘটার সঙ্গে সঙ্গে খালা সেদিন সকালেই ওনার ভাইয়ের বাসায় চলে যায় এবং ওনার ভাইকে সব ঘটনা খুলে বলে, এবং সেই সাথে ওনার হাজব্যান্ডকে মানে খালুকেও বলে যে তুমি যদি পারো আজকে একটু পিকনিক থেকে তাড়াতাড়ি বাসায় ফিরো, বাসায় মানে ওই ভাইয়ের বাসায় আসো, কিছু ঘটনা ঘটছে আজকে সকালে। তো পরে খালু বলে যে না তুমি বলো, ফ্রিলি বলো কি হয়েছে। পরে খালা হয়তো ওনাকে বলে ডিটেলস ঘটনা। পরে খালু সন্ধ্যার পর ওনার খালার মানে আমার ফ্রেন্ডের সেই মামার বাসায় যায়। তো ওনারা সবাই ডিটেলস সব কথাবার্তা বলে। তো আমার ফ্রেন্ডের মামা বলে যে দেখ তুই যদি বেশি সমস্যা ফিল করিস আমার বাসায় থাক, আর পারলে একটু হুজুর দেখা, তোর বাচ্চাকে একটু হুজুর দেখা, দেখ ও কোনো সমস্যায় পড়েছে নাকি। তো যাই হোক খালা এবং খালু দুজনে বলে যে না ঠিক আছে, আমরা যেহেতু আজকে দুজনেই থাকবো বাসায় যাই, কোনো আশা করি কোনো সমস্যা হবে না। যদি ওদের মনের মধ্যে একটা ভয় ছিল, তারপর ওনারা বলে যে না আমরা বাসায় ব্যাক করি, সমস্যা নেই,
সমস্যা হলে তো ভাইয়া তুমি তো আসবেই, ফোন দিব। তো যথারীতি ওনারা আবার ওনাদের বাসায় আসে, রাতে ঘুমাবে, তখন রাত 12:30 কি 1টা। যখন ওরা ঘুমাতে যাবে হঠাৎ করে ডাইনিং রুম থেকে একটা আওয়াজ আসতেছে যে কেউ জগ থেকে পানি ঢালছে গ্লাসে, এরকম একটা আওয়াজ। এবং চেয়ার নাড়ালে যেরকম একটা আওয়াজ হয় এরকম একটা আওয়াজ হচ্ছিল। তখন খালা বলতেছে যে দেখছো ওই রুম থেকে একটা আওয়াজ, মানে ওনার হাজবেন্ডকে বলছিল যে দেখো ওই রুম থেকে একটা আওয়াজ আসতেছে কেন মনে হচ্ছে। তো খালু বলে হয়তো অন্য কোনো ফ্লোরে হয়তো কেউ চেয়ার নাড়া দিয়েছে, এটা এত টেনশনের কিছু নেই। তখন খালা বলে যে দেখো তুমি কি বলতেছো, এই বিল্ডিংয়ে তো অন্য ফ্ল্যাটে কেউ থাকে না, আমরাই তো থাকি। তখন খালা খালু একটু ভয় পেয়ে যায় এবং ওনারা লাইট জ্বালায় ডাইনিং রুমে যায়। গিয়ে দেখে খালা বলে যে ওনার নাকি ডাইনিং রুমের রাতে ঘুমানোর আগে একটা অভ্যাস, ডাইনিং রুমের সব চেয়ার সুন্দরভাবে ঠিক করে রেখে তারপর উনি শুতে আসতো। উনি দেখে যে একটা চেয়ার এমনভাবে সরানো যে কেউ কিছুক্ষণ আগে এখানে হয়তো বা বসেছিল। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে যে পানির জগে পানি নড়ছিল এবং যেই গ্লাসটা ছিল সেখানে হাফ গ্লাস পানি ভরা। এবং সে খালা নাকি টেবিলে কোনো গ্লাস রেখে যায়নি, গ্লাসগুলো ছিল না সাইডে কোনো সেলফে, শুধু পানির জগটা ছিল। এবং খালা স্পষ্ট খালুকে বলে দেখো আমি কোনো গ্লাস টেবিলে রেখে যাই নাই, এবং দেখো পানিটাও কাঁপতেছে। আর এমন না যে রুমে কেউ আসবে, আমাদের দরজা জানলা সবই আটকানো। খালু সেই মুহূর্তে খালাকে বলে যে ঠিক আছে অনেক হয়েছে, চলো তুমি বাবুকে নাও, আমরা ওই আমার ফ্রেন্ডের মামার বাসায় ফোন দেয় এবং ওর বাসায় সে রাতে থাকে। তো পরের দিন মামা, ওই ফ্রেন্ডের মামা, খালা খালু, ওনারা ফ্যামিলি মেম্বার যারা আছে এরকম 5-6 জন, ওনারা আবার মানে এরেস্ট করছে, মানে খালা খালুর সে বাসায় আসে এবং সিকিউরিটি গার্ডকে ডাকে রুমে, ফ্ল্যাটে ডাকে। তো সিকিউরিটি গার্ডও খুব বয়স্ক ছিল, তো ওনাকে বলে যে দেখেন চাচা, আমরা আপনাকে কোনো গালাগালি বা কোনো পকা কিছুই দিব না, শুধু আপনি বলেন যে এই ফ্ল্যাটে কি কোনো সমস্যা আছে নাকি, নাহলে এরকম একটা নামি দামি এলাকায় আপনার এই ফ্ল্যাটটা এত কম দামে বিক্রি করে দিলেন, হয়তো আমরা কি এই ফ্ল্যাটটা কেনা হয়েছে আমাদের মধ্যে, কিন্তু কি সমস্যা আছে ফ্ল্যাটে বলেন। তো সিকিউরিটি গার্ড বলে যে না বাবা, এবার ফ্ল্যাটে কোনো সমস্যাই নাই, কিছুই হয় নাই, আপনারা হয়তো ভুল বুঝতেছেন, ভুল দেখতেছেন, এমন কিছু এখানে খুব একটা হয় নাই। তো অনেক প্রেসার দেওয়ার পর সিকিউরিটি গার্ড বলে যে দেখেন আমার মালিক এই ফ্ল্যাট, মানে আমার যে ফ্ল্যাটের বিল্ডিং এর মালিক আছে উনি আমাকে বিক্রি করার দায়িত্ব দিয়েছে, আমি বিক্রি করার দায়িত্বে এখানে আসছি, এর বাইরে আমি কিছু জানি না। তো যখন একটু সিকিউরিটি গার্ডটাকে একটু বেশি ভয় দেখানো হচ্ছিল যে দেখেন আপনি যদি সত্যি কথা না বলেন এখানে কি হয়েছে, তাহলে কিন্তু আমরা অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব এবং আপনার কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে। অনেক বোঝানোর পরে সিকিউরিটি গার্ড গিয়ে বলে যে আসলে বাবা, আমি যে কথাটা বলতেছি তোমাদেরকে, কিন্তু এটা বাড়ির মালিককে বললো না এই কথাটা, কারণ মালিক আমাকে বলতে মানা করছিল। তো তখন সিকিউরিটি গার্ড বলে যে এই যে 2তলা 3তলার রিফ্লেক্টটা আছে, এটা 2004 কি 5 সালের দিকে তখন এখানে একটা মাদ্রাসা ছিল এবং সেই মাদ্রাসায় 20 থেকে 25 জন স্টুডেন্ট পড়তো এবং তাদের বয়স ছিল 5 থেকে 10 বছর, কি আবার কেউ ছিল 15-16 বছরের মতো। তো মাদ্রাসায় 3 জন হুজুর এখানে ওনারা পড়াতেন এবং একটা বাচ্চা ছিল এখানে, বাচ্চাটার বয়স ছিল 7-8 বছর, বাচ্চাটার বাবা মা কেউই ছিল না। তো অনেকেই বলে যে বাচ্চাটার সেই মুহূর্তে এখানে যখন বাচ্চাটা ভর্তি করা হয় সে খুব চুপচাপ ছিল এবং পড়ালেখা ঠিকভাবে করতো না। তো এখানে যে 3 জন হুজুর ছিল, একজন হুজুর ছিল খুব বদমেজাজি। তো উনি যখন এরকম দেখছে যে বাচ্চাটা প্রতিনিয়তই পড়ালেখা করছে না বা সমস্যা করছে, তো ওকে একবার বেধড়ক মারে, মানে ব্যাট দিয়ে মারে। তো মারার পর দেখে যে তারপর বাচ্চাটা ঠিক হয় না, মানে পড়ালেখায় সে গাফলতি করে, তার বোঝার ক্ষমতা একটু কম ছিল। তো অন্যান্য যে 2 জন হুজুর ছিল ওনারা সবসময় বদমেজাজি হুজুরটাকে বলতে দেখেন ও তো
বাচ্চা মানুষ, এত মারামারির দরকার নাই, মারেন না, বুঝান। আর যদি ও পড়ালেখা মানে এতটাই সে গাফলতি করে, দরকার হলে ওকে যে ভর্তি করাইছে ওদের সাথে কথা বলেন, তাই এরকম মারেন না বাচ্চা মানুষকে। তো কোনো একদিন ওই যে দুজন হুজুর একটু ভালো ছিল, ওনারা একটু কোনো কাজে মনে হয় বাইরে গেছিল, তো বদমেজাজি যে হুজুরটা ছিল সে বাচ্চাটাকে এমন মারে যে বাচ্চাটা মারা যায়, এবং সেই মুহূর্তে সেই লাশ রেখেই সেই হুজুরটা পালায় যায়। তারপরে জানাজানি হওয়ার পর, এখানে তো সবার জানাজানি হয় যেখানে একটা বাচ্চা মারা যায় হুজুরের বেধড়ক মারের কারণে, তো সেজন্য এখানে অনেক সমস্যা হয় এবং মাদ্রাসাটা একটা সময় বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর মাদ্রাসাটা আবার চালু হয়, কিন্তু চালু হওয়ার পরেও অনেকেই বলতো, মানে স্টুডেন্ট যারা পড়তো তারা বলতো তারা নাকি একটা ছোট বাচ্চাকে দেখে যে এই মাদ্রাসা বারান্দার কোনায় দাঁড়ায় আছে, কাঁদতেছে। এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে মাদ্রাসা যারা পড়তো তারা অনেকেই বলতো যে ওদের কাছে মাঝরাতে এরকম ছোট টুপি পরা একটা বাচ্চা এসে বলতো যে আমার পিপাসা লাগছে, আমাকে পানি দাও, পানি খাবো। তো এরকম যখন অলৌকিক কিছু ঘটনা ঘটতো, যে কিরকম বাচ্চারা তখন ভয় পেয়ে যেত, যারা পরবর্তীতে মাদ্রাসায় ভর্তি হয়েছিল, মানে মাদ্রাসাটা কয়েক বছর বন্ধ হওয়ার পর যখন আবার চালু হয়, তখন এই স্টুডেন্টগুলো যখন এই সমস্যায় পড়তো, তখন ওই স্টুডেন্টগুলো তাদের গার্জিয়ানকে বলে যে এই মাদ্রাসার সমস্যা আছে, আমরা এখানে পড়বো না। তো যখন এই সমস্যাগুলো সব স্টুডেন্টের মাঝে অল্প অল্প ঘটতো, তখন একটা সময় মাদ্রাসাটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর মালিক সিদ্ধান্ত নেয় যেহেতু মাদ্রাসা নাই, আমি এখানে ফ্ল্যাট আকারে বাসাটা বিক্রি করে দিব, মানে ফ্ল্যাট বিক্রি করে দিবে আর কি। তো তখনই এই আমার ফ্রেন্ডের খালু বাসাটা নেয়। তো ওনাদের সাথে এরকম ঘটনা ঘটে। তো যাই হোক, আমার সেই ফ্রেন্ড বলে খালু তারপর এই ঘটনা শোনার পর ওখানে ওরা থাকে না, এবং ওনারাও এই ফ্ল্যাটটা আবার অন্য কারো কাছে এটা বিক্রি করে দেয়। এবং এটাই ছিল আসলে আমার মূলত ঘটনা, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আমার ঘটনাটা বেশ ভালো লেগেছিল, ভালো লেগেছে দেখি আপনাদের কাছে শেয়ার করা। জানি না আপনাদের কেমন লাগছে, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে, এবং সামনে আমি আরো বেশ কিছু ভালো ঘটনা নিয়ে আবার আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি রাকিব, বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। আজ থেকে প্রায় 7 বছর আগের একটি ঘটনা আমি আপনার কাছে শেয়ার করতে চাই। অনেকদিন কাউকে বলিনি, কারণ আজও সেই রাতের কথা মনে হলে আমার শরীর শিউরে ওঠে। 2019 সালের কথা। এসএসসি শেষ করে আমাকে গ্রামের এক পুরনো কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন আমার বাবা। মাদ্রাসাটি প্রায় 100 বছরের পুরনো, চারদিকে বিশাল বটগাছ, বাঁশঝাড়ার পুরনো ইটের ভবন। দিনের বেলা জায়গাটা খুবই শান্ত, কিন্তু রাত নামলেই যেন পুরো পরিবেশ বদলে যেত। মাদ্রাসার সিনিয়র ছাত্ররা নতুনদের একটি কথা সবসময় বলতো, রাত 12টার পর পশ্চিম দিকের পুরনো হোস্টেলের করিডোরে কখনো একা যাস না। আমরা ভেবেছিলাম নতুনদের ভয় দেখানোর জন্য এসব হয়তোবা গল্প বানাতো হুজুরেরা। আমাদের রুম ছিল 2য় তলায়। রুমে আমরা 8 জন থাকতাম। প্রথম কয়েকদিন সব কিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু এক বৃহস্পতিবার রাত থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। রাত তখন প্রায় 1টা। হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো করিডোরে কেউ ধীরে ধীরে হাঁটছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো শিক্ষক, কিন্তু কয়েক সেকেন্ড পরেই শব্দটি থেমে গেল আমার দরজার সামনে। মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। তারপর ঠিক পরে 3বার দরজায় কেউ নক দিল, এরকম মনে হলো। আমি পাশে শোয়া বন্ধু সোহেলকে ডাকলাম, শুনছিস? সে আধো ঘুমে বলল, চুপ থাক, দরজা খুলবি না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? সে কোনো উত্তর দিল না, মাথার উপর চাদর টেনে দিল। প্রায় 1 মিনিট পরে আবার ঠিক একই, এবার আগের চেয়ে জোরে। রুমের ভিতরে থাকা আরো 2 জন জেগে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ দরজা খোলার সাহস পেল না। হঠাৎ করেই
নক করা বন্ধ হয়ে গেল। আমি সাহস করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। করিডোর একবারে ফাঁকা, কেউ নেই, কিন্তু করিডোরের শেষ মাথায় একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, মুখটা সম্পূর্ণ নিচের দিকে। আমি ভাবলাম হয়তো কোনো শিক্ষক। ঠিক তখনই লোকটা মাথা না তুলেই ধীরে ধীরে আমাদের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তার পা মাটিতে পড়ছিল না। মনে হচ্ছিল সে ভেসে এসে এগিয়ে আসছে। আমার বুকের ভিতর ধরপড় শুরু হয়ে গেল। আমি চিৎকার করতেই যাব, ঠিক তখনই পুরো করিডোরের লাইট একসঙ্গে নিভে গেল। চারপাশ অন্ধকার। মাত্র 5 সেকেন্ড পর আবারও আলো জ্বলে উঠল। আমি আর জানালার দিকে তাকালাম না। জানালার দিকে তাকালাম, দেখলাম যে কেউ নেই, করিডোর পুরো খালি। পরের দিন সকালে ঘটনাটি হুজুরকে বলতেই তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর শুধু বললেন, আজ থেকে ঈশার নামাজের পর কেউ ওই করিডোরে যাবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? কোনো উত্তর দিলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেললেন। সেদিন বিকেলে রান্নাঘরের এক বৃদ্ধ কর্মচারী আমাকে আলাদা ডেকে বললেন, তুমি যা দেখেছো সেটা এই প্রথম না। এই মাদ্রাসায় আরও অনেকজন দেখেছে, কিন্তু আসল ঘটনাটা কেউ জানেই না। আমি জিজ্ঞেস করলাম, আসল ঘটনাটা কি? বৃদ্ধ চারদিকে তাকিয়ে খুব আস্তে বললেন, প্রায় 30 বছর আগে এই হোস্টেলের ওই করিডোরেই এক ছাত্র হঠাৎ নিখোঁজ হয়েছিল। বৃদ্ধ লোকটার কথা শুনে আমি কৌতূহলী হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, তারপর ছেলেটাকে কি আর পাওয়া গিয়েছিল? তারপর বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে বললেন, 3 দিন পর তাকে পাওয়া গিয়েছিল, কিন্তু সে আর আগের মতো ছিল না। আমি অবাক হয়ে বললাম, মানে? সে বেঁচে ছিল, কিন্তু একটা কথাও বলতো না। সারাদিন শুধু ফাঁকা চোখে তাকিয়ে থাকতো। রাতে একটাই কথা বলতো, ওরা এখনো হাঁটে, ওরা এখনো হাঁটে। কথাগুলো শুনে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। সেদিন রাতে ঠিক করলাম, যাই হোক, এবার আমি সত্যিটা জানবই। আমার বন্ধু সোহেলকে নিয়ে দরজার পাশে বসে রইলাম। রুমের সব লাইট নিভিয়ে শুধু জানালার ফাঁক দিয়ে করিডোরে দেখা যাচ্ছিল। হঠাৎ আবার সেই পায়ের শব্দ, এবার আগের চেয়ে স্পষ্ট। শব্দটা করিডোরের একবারে শেষ মাথা থেকে ধীরে ধীরে আমাদের দিকে আসছিল। আমি জানালার দিকেই তাকিয়ে রইলাম। তারপর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। করিডোর দিয়ে 1জন না, 2জন না, 4জন মানুষ আসছে। সবার গায়ে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছিল না। শুধু মনে হচ্ছিল মুখের জায়গাটা কুয়াশায় ঢাকা। তারা খুব ধীরে ধীরে এগিয়ে আসছিল। আমি সোহেলের হাত শক্ত করে ধরলাম। সে কাঁপতে কাঁপতে বলল, দেখিস না, চোখ নামিয়ে রাখ। কিন্তু আমি যেন চোখ সরাতেই পারছিলাম না। হঠাৎ 4জনের মধ্যে একজন থেমে গেল, ধীরে ধীরে মাথা তুলল। মুখটা পুরো কালো, চোখ দুটো অস্বাভাবিক সাদা। তারপর সে সোজা আমাদের জানালার দিকে তাকালো। আমার মনে হলো সে আমাকে দেখছে। ঠিক তখনই জানালার কাছে ভেতর থেকে নয়, বাইরে থেকে নয়, বরং যেন অদৃশ্য কোনো হাত দিয়ে একটি আঘাত, তারপর আরেকটি। আমরা দুজনেই ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়লাম। কয়েক সেকেন্ড পর পুরো রুমে কেমন যেন বরফের মতো ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ল। কেউ একজন খুব আস্তে করে দরজার বাইরে বলল, দরজা খোলো। কণ্ঠটা ছিল অদ্ভুত, মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ কথা বলছে। সোহেল আমার মুখ চেপে ধরল, একটাও শব্দ করবি না। প্রায় 5 মিনিট পর সবকিছু আবারও স্বাভাবিক হয়ে গেল। আমরা সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে ধুলোর উপর স্পষ্ট 4 জোড়া ভেজা পায়ের ছাপ। সেই পায়ের ছাপগুলো করিডোরের শেষ মাথা থেকে এসে আমাদের দরজার সামনে শেষ হয়েছে। ফিরে যাওয়ার কোনো চিহ্নই নেই। পরের দিন সকালে
বিষয়টা জানানো হলো প্রধান হুজুরের কাছে। অনেক ক্ষীণ নীরব ছিলেন তিনি। তারপর তিনি বললেন, আজ রাতে সবাই এশার নামাজের পর নিজ নিজ রুমে থাকবে, কেউ বাহিরে বের হবে না। কিন্তু সেদিন রাতেই এমন একটি ঘটনা ঘটল যার পর পুরো মাদ্রাসা কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সারাদিন পুরো মাদ্রাসায় অদ্ভুত এক নীরবতা। কেউ আগের রাতের ঘটনা নিয়ে প্রকাশ্যে কথা বলছিল না, কিন্তু সবার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। ঈশার নামাজের পর প্রধান হুজুর সবাইকে বললেন, আজ কেউ রুম থেকে বের হবে না, কোনো শব্দ শুনলেও দরজা খুলবে না। রাত বাড়ল, ঘড়িতে তখন 1:20। হঠাৎ পুরো মাদ্রাসার বিদ্যুৎ চলে গেল, চারপাশ অন্ধকার। ঠিক তখনই মসজিদের দিক থেকে ভেসে এলো এক অদ্ভুত আওয়াজ। মনে হচ্ছিল কেউ খুব সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত করছে। কিন্তু সমস্যা হলো, আমাদের মসজিদে তখন কেউ থাকার কথা নয়, সবাই নিজ নিজ রুমে। আমি, সোহেল আর আরও 3 জন জানালার ফাঁক দিয়ে তাকালাম। মসজিদের বারান্দায় সাদা পোশাক পরা একজন দাঁড়িয়ে আছে। তিনি ধীরে ধীরে তেলাওয়াত করছেন, কিন্তু হঠাৎ তার কণ্ঠ থেমে গেল। তারপর তিনি মাথা ঘুরিয়ে সরাসরি আমাদের ভবনের দিকেই তাকালেন। দূর থেকেও বোঝা যাচ্ছিল, তার মুখ দেখা যাচ্ছে না। মনে হচ্ছিল মুখের জায়গায় শুধু কালো অন্ধকার। এরপর তিনি হাত তুলে আমাদের দিকে ইশারা করলেন, আর ঠিক সেই মুহূর্তেই করিডোরে আবার শুরু হলো। কিন্তু এবার একজোড়া নয়, অনেকগুলো পায়ের শব্দ। মনে হচ্ছিল অন্তত 10-12 জন একসঙ্গে হাঁটছে। আমাদের দরজার সামনে এসে সব শব্দই কেন জানি না থেমে গেল। তারপর দরজায় এমন একটি আঘাত পড়লো যে পুরো দরজা কেঁপে উঠল। এরপর আরও। রুমের ভিতরের সবাই কাঁদতে শুরু করল। সোহেল কাঁপা গলায় বলল, ওরা আজ ভিতরে ঢুকতে চাইছে। ঠিক তখনই বাইরে থেকে প্রধান হুজুরের কণ্ঠ শোনা গেল, কেউ দরজা খুলবে না। আমরা অবাক হয়ে গেলাম, হুজুর তো বাহিরে। এর কয়েক সেকেন্ড পরেই আবার একই কণ্ঠ, দরজা খোলো, আমি হুজুর। কিন্তু এবার কণ্ঠটা অস্বাভাবিক ভারী। প্রধান হুজুর যেমন কথা বলতেন তেমন নয়। রুমের এক বড় ভাই ফিসফিস করে বললেন, এটা হুজুরের কণ্ঠ না। আমরা নিঃশ্বাস বন্ধ করে বসে রইলাম। হঠাৎ করেই করিডোরের অন্য পাশ থেকে আসলো প্রধান হুজুরের কণ্ঠস্বর, কেউ দরজা খুলবে না, আমি নিচতলায় আসি। আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে দরজার বাইরে এতক্ষণ কে ছিল? এরপর বাইরে থেকে এক বিকট হাসির শব্দ শোনা গেল। শব্দটা পুরো ভবন কাঁপিয়ে দিল। তারপর সবকিছুই হঠাৎ নিস্তব্ধ। ভোরে দরজা খুলে সবাই বাইরে বেরিয়ে দেখি করিডোরের দেয়ালে ভেজা হাতের দাগ, আর মেঝের উপর কাদামাখা পায়ের ছাপ। সোজা হয়ে চলে সেই বহু বছর ধরে তালাবদ্ধ পশ্চিম পাশের পুরনো কক্ষের দিকে। প্রধান হুজুর দীর্ঘক্ষণ সেই দরজার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে বললেন, আজ মনে হয় ওরা আবার ওই ঘরটা খুলতে চাইছে। সেই পুরনো কক্ষের ভিতরে কি ছিল, কেন এত বছর ধরে সেটি তালাবদ্ধ, আর 30 বছর আগে যে ছাত্রটি নিখোঁজ হয়েছিল তার সঙ্গে কি সেই ঘরের কোনো সম্পর্ক ছিল? এরপর আমরা আর কোনো কিছুই জানতে পারিনি। ঠিক এরপরেই মাদ্রাসা কিছুদিনের জন্য একদম বন্ধ ঘোষণা করে দেওয়া হয়। তো রাসেল ভাই, আজকের ঘটনাটি এ পর্যন্তই।